আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান সেতু। আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি আজকে আমাদের এই আয়োজনে, আজকে থিম ক্যাম্প প্রোগ্রামিং টক্সের আজকে প্রথম আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন সেলিম রানা ভাই। সেলিম রানা ভাই থিম পিওরের ফাউন্ডার, এবং ওনার পরিচয় আসলে থিম পিওর দিয়ে দিলে হবে না, মানে আমি নিজে ওনার কাছ থেকে এত কিছু শিখছি। সো আমরা অনেক অনেক কিছু শিখতে পারছি সেলিম রানা ভাইয়ের কাছ থেকে। আপনার যদি আজকের আমাদের কথাবার্তা ভালো লাগে, আপনি যে কোনো কিছুই যে কোনো কমেন্ট করতে পারবেন, ভাইকে যে কোনো কোশ্চিন করতে পারবেন। ইনশাল্লাহ এই কোশ্চিন গুলা আমি চেষ্টা করব ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়ার, এবং আমরা আজকে পুরোটা টাইম চেষ্টা করব ভাইয়ের জার্নি, ভাইয়ের সাজেশন এবং ভাইয়ের কাছ থেকে যে কোনো তথ্য নেওয়ার জন্য। সো আমি সবার প্রথমেই আসলে ভাইকে এখানে আমি স্বাগতম জানাইতেছি। আমি ভাইকে এখানে আমি স্টেজে নিয়ে আসি। সো তারপরে হোপফুলি আমরা ভাইয়ের সাথে আরো কথা বলতে পারবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাই আছেন সবাই? মানে কেমন আছেন? এই যে আপনার ব্যস্ততার ভিতরে আপনি যে আমাদের যতটুকু সময় দিচ্ছেন, এই কারণে আমরা আসলে মানে খুবই খুবই কৃতজ্ঞ। মানে এখন মানে শুরুতে আপনি আসলে কেমন আছেন, কি নিয়ে ব্যস্ত আছেন, কি করতেছেন, এই জিনিসগুলো সম্পর্কে আগে একটু জানতে চাই। মূলত নতুন বছরের শুরুটাই মানে অনেক ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। আর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ব্যস্ততা থাকাটাই মূলত ভালো, মানে ফ্রি থাকাটাই মূলত ভালো না। ঠিক আছে। তো অনেক বেশি অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে, এবং সামনে আরো ব্যস্ততা বাড়বে। নতুন নতুন প্ল্যান মাফিক কাজ করে যাব সামনের দিকে। চিন্তা ভাবনা আছে, এগুলাই আশা করি আজকে শেয়ার করবো আপনার সাথে। এখন ভাই আমি নিজে জানি যে আপনি মানে কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আপনার বরাবরই একটা আলাদা ভালো লাগা এবং ভালোবাসা আছে। এবং মানে আমার এক ফ্রেন্ড আছে যাকে ধরেন আমি নানা ভাবে জীবনে বারবার তাকে আমি ইন্সপায়ার করছি কোডিং শেখার জন্য বা প্র্যাকটিস গুলা করার জন্য। সে দিন আচ্ছা শেষে গিয়ে আপনার টিউটোরিয়াল দেখলে সে একটা স্যাটিসফ্যাকশন পায়। সো মানে আচ্ছা আচ্ছা। আপনি কি তাহলে আসলে নতুন কোনো কিছু নতুনদের জন্য আনবেন কিনা সামনে, বা এরকম কোনো প্ল্যান আসছে কিনা, এটা আগে জিজ্ঞাসা করে নি আর কি। আচ্ছা, আমি তো, আপনি তো জানেন, বা আমার যারা আমাকে চেনে, যারা সবাই মোটামুটি জানে, আমার শুধু HTML CSS বেসিক জাভাস্ক্রিপ্ট এগুলা নিয়ে আমি মূলত ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। এছাড়া অ্যাডভান্স তেমন কিছু নেই। হুম, তো আমার এখন যেটা চিন্তা ভাবনা করতেছি, যে আমি আসলে প্ল্যান করি হলো সবসময় বেসিক থেকে শুরু করাটা, মানে হুম, বেসিকটা হুম, হুম, স্ট্রং হুম, করাটা আমি সবসময় প্রেফার করি। আমি হয়তোবা সামনে কিছুদিনের মধ্যে হয়তো ওয়ার্ডপ্রেস বেসিকের উপরে কিছু টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। যারা হুম, মানে ওয়ার্ডপ্রেসে বলতে মানে থিম পরে বেসিস আর কি। হুম, তো হুম, হুম, মানে একটা থিম পরে একটা করে না, যে এটাতে তো হাই লেভেলের কোডাররা কাজ করে, এটাতে তো মনে হয় না নতুন যারা কামার তারা হয়তো বা এখানে টিকতে পারবে না। তো বিষয়টা এরকম ভাবে সাজানোর চেষ্টা করব যেন ইজিতে তারা কাজগুলো করতে পারে, এরকম একটা প্ল্যান আছে। আচ্ছা, আচ্ছা। না তাইলে তো ভাই এটা খুবই, খুবই ভালো দিক হবে, এবং মানে আপনার সাথে আমার যেই জায়গাটায় সাইকোলজিক্যালি ম্যাচ করে ভাই, আমি যেটা বিশ্বাস করি যে বিগিনাররা যদি তৈরি না হয়, বিগিনাররা যদি আসলে ভালো না করতে পারে, তাহলে কখনোই হুম একটা হুম হুম। কমিউনিটি অ্যাডভান্স লেভেলে যাইতে পারে না। সো এই সেটাই এই সেটাই। জায়গাটা থেকে, এবং আমি যতটুকু জানি ভাই, মানে বাংলাদেশে থিম ফরেস্ট নিয়ে কাজ করতেছে এমন অনেকেই, মানে শুরুটা হইছে আপনাকে দিয়ে, মানে আপনার অনেক অবদান এই জায়গাটাতে আছে। এবং আমাদের স্টুডেন্টরাও ধরেন গত কয়েকদিন অনেকগুলো প্রশ্ন করছে, যেগুলো আপনাকে আমি আস্তে আস্তে জানাবো আর কি, সেই কোশ্চেন গুলো নিয়েও আসবো। তবে এইটার আগে ভাই আচ্ছা আমি একটু মানে পার্সোনালি খুব জানতে চাই। আমি যদিও এর আগে একবার ঢাকায় আপনার সাথে যখন দেখা হয়েছিল তখন একটু শুনছিলাম, বাট আমি আসলে মানে আপনার জার্নিটা বা আপনার জার্নিতে যে স্ট্রাগল গুলো আপনারা ওই টাইমে ফেস করছিলেন, টিউটোরিয়াল কেন্দ্রিক বা অনেক ঝামেলাগুলো আপনারা ফেস করছিলেন, তো সেই জিনিসগুলো আসলে আপনি কিভাবে ওভারকাম করছেন, বা আপনার জার্নি সম্পর্কে আমরা একটু জানতে চাই ভাই। সেটাই সেটাই। তো আমি যখন 2014 লাস্টের দিকে যখন কাজ শুরু করি আর কি, থিম বেসিস, আমার মূলত ফাইবার বা আপওয়ার্কে তেমন একটা কাজ করা হয় নাই। বা এখনো আমার তেমন একটা এটাতে কাজ করা হয়নি। তো যখন আমি এই লেভেলে কাজ করতেছি তখন কিন্তু থিম বেসিস টিউটোরিয়াল নাই বললেই চলতো, হ্যাঁ। মানে বাংলা টিউটোরিয়াল, PHP টু HTML এগুলা, কারণ আমি তো তখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট পারতাম না, বা PHP জানতাম না, বেসিক গুলা জানতাম না। তখন তো HTML দিয়ে শুরু করতে করা হয়েছিল, টেমপ্লেট গুলা দিয়ে। তো তখন আর কি যেটা প্রবলেম হতো, যে একটা ডকুমেন্টেশন কিভাবে বানাবো, এখানে আসলে প্যাকেজ ফাইল কিভাবে বানাবো, এগুলোর তো কোনো ভিডিও নাই, তাহলে আমি কিভাবে জানবো যে কিভাবে কি করতে হবে। তখন আসলে যেটা মানে ট্রাই করতাম, যে অন্যরা কিভাবে মানে একটা আইটেম কিনতাম আর কি, টিম্পারেস থেকে একটা আইটেম কিনে দেখতাম তারা কিভাবে ডকুমেন্টেশন সাজাতো। ঠিক আছে। তো আমি যেহেতু রিসোর্স পাচ্ছি না, তাহলে কি করব? তখন মাস্টার কার্ড দিয়ে একটা আইটেম কিনলাম, কিনে দেখলাম যে কিভাবে তার ডকুমেন্টেশনটা সাজালো। তারপরে ডকুমেন্টেশন তো সাজাতে পারলাম, কিন্তু আইটেমটা তো আগে রেডি করতে হবে। তো রেডি করার জন্য যেটা ভাবতাম, যে আমার তো টিউটোরিয়াল যেহেতু নেই, তাহলে আমি কিভাবে এখন এই জিনিসগুলা কিভাবে শিখবো। তখন ভাবতাম যেহেতু অন্যরা আইটেম গুলো অলরেডি লাইভ করে রাখছে, তাহলে তাদের আইটেম গুলো একটু দেখি তারা কিভাবে স্ট্রাকচার করছে,
ভিউ সোর্স করে করে একজনের যে কোড দেখতাম, মেন যে কি কোড গুলো লিখতো, সিএসএস কিভাবে স্ট্রাকচার গুলো লিখতো, এইভাবে করে 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 যে জিনিসটা আমার আসলে 1 মাসে সম্ভব, এগুলো আমার 6 মাস লেগে যেত একটা আইটেম রেডি করতে, বাস্তবিক করতে। মানে আমি জানতাম না তো, দিতাম সফট রিজেক্ট আসতো, যে বলতো এটা এটা। তখন আমি মানে সফট রিজেকশন যে একটা রিকোয়ারমেন্ট থাকে এটাও জানতাম না। তো আস্তে 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 এই বিষয়গুলা এইভাবে মানে আইটেম দেখে দেখে তখন করা, তখনই মানে একটা আমার মধ্যে একটা মানে বিষয় কাজ করছে যে এই বিষয়গুলো যেহেতু ইম্পোর্টেন্ট বেসিস জিনিসগুলা নেই, সবাই তো আপওয়ার্ক ফাইবার রিলেটেড ভিডিও খুব বেশি ইউটিউবে আছে, কিন্তু টেম্পোরারি বেসিস কোনো ভিডিও তেমন একটা নেই। তো তাহলে আমি কিছু টিউটোরিয়াল দেখে দিতে পারি কিনা যে এইভাবে এইভাবে কাজ করা যায়। তো এইভাবেই আর কি মূলত শুরুটা করা। তো শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল আসলে। ভাই এই 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 জিনিসটা যেমন ধরেন আমরা যখন আসলে মানে ক্লায়েন্ট বেজ কাজগুলা যখন করতেছি, তখন যেটা একটা সুবিধা থাকে, ধরেন আপনি সামহাও যদি আপনার কোডটা কাজ করে তাহলেই কিন্তু হ্যাঁ, হইলো, হ্যাঁ। মানে ক্লায়েন্ট কিন্তু রাইট, স্যাটিসফাইড। রাইট, কিন্তু থিম রাইট, ফরেস্টে যে চ্যালেঞ্জিং পার্টটা সেটা হইতেছে যে আমার কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, আমার রাইট, মানে রাইট, সমস্ত ফাইলের স্ট্রাকচার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। সো এটা কিন্তু ভাই রাইট, আমাদের বিগিনারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। যেমন আপনি যে রাইট। টাইমে শিখছেন ওই টাইমে আপনাকে কিন্তু কেউ ধরে বলে দেওয়ার ছিল না যে ভাই না, এটা না, এইভাবে না। করেন, এটা এইভাবে করেন। যেটা আপনি এটাই বললেন যে রাইট, আপনি একটা মানে থিম কিনে ওটা দেখে তারপরে আপনি ব্যাপারটা শিখতে পারছেন, যেটা মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং বলে যে শেখার রাইট, পদ্ধতিটা, রাইট। মানে অসাধারণ হুম, একটা হুম, ব্যাপার। হুম। সো এইখানে মানে পরবর্তীতে আপনারা বা অনেকেই যখন অনেক ধরেন টিউটোরিয়াল মানে এখন তৈরি হয়েছে, অনেক গাইডলাইন এখন তৈরি হয়েছে, সো এই জিনিসগুলো থাকার পরেও আপনার কেন মনে হয় মানে মানে আসলে কি স্টুডেন্টদের আরো বেটার করার কথা ছিল না, কিন্তু সেই তুলনায় কি আসলে করতে পারতেছে ভাই? আমি ভাই এটা এখনো আমি সেটাই, আমি আমার সাথে এখনো যারা কাজ করে, ঠিক আছে, দেখা গেছে অনেকেরই দেখা গেছে 5টা 7টা ওয়ার্ডপ্রেস থিম বা একটা 5টা 4টা এইচটিএমএল অ্যাপ্রুভ করে ফেলছে। এরপরেও কিছু সময় বলে ভাই এটা তো সফটওয়্যার আসছে, তো এটা তাহলে কি করতে পারি। তখন আমি আসলে একটা আনসারই দিই যে আমি যখন একা কাজ করতাম, আমার যখন একটা আইটেম আমি সাবমিট করতাম, যখন আমার কাছে একটা রিভিউ আসতো, তখন আমি কাকে এই কোশ্চেনটা করতাম, মানে এই কোশ্চেনটা আমি কাকে করতাম, আমার তখন তো এই রিলেটেড ভিডিও টিউটোরিয়ালও নেই, বা আমাকে একজন হাতে ধরে বা আমাকে একজন বলে দিবে যে তুমি এটা এইভাবে করো তাহলে এটা ফিক্স হয়ে যাবে, বা আমার একজন টিম লিডার ছিল না যে সে আমাকে বলে দিবে যে তুমি এটা এইভাবে ফিক্স করো। তো তাদেরকেও আমি এভাবেই কোশ্চেনটা আনসার দেই যে যে আমি যখন শিখছি তখন তো আমাকে এরকম ভাবে বলে দেওয়া ছিল না, তো তোমরা এই জিনিসটা কেন বুঝতেছো না যে এটা এই বলছে এটা এই বলছে, তো এটা করো, এটা করলে ঠিক হয়ে যাবে। তো আসলে আমাদের হয় কি, মানে আমরা একটু চিন্তা করতে চাই না, ঠিক আছে, মানে কি বুঝাতে চাইছে, সে কিভাবে আসলে এই কোডটা কিভাবে করতে বলছে বা এখানে কি প্রবলেম, এটা আমরা না বুঝেই ট্রাই করি কি যে এটা দেখি, এটা কিভাবে কি করা যায়, ওই ভাই তো ভালো পারে ওই ভাইকে একটু জিজ্ঞাসা করি, এই যে নিজের মধ্যে গ্রো করার চিন্তাটা যে নাই, এই কারণে আমরা ডে বাই ডে হয়ে যায় কি পরনির্ভরশীল হয়ে যায়, মানে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যায়। তো পরনির্ভরশীল যখন হয়ে যায়, যখন একটু মানে ব্যতিক্রম কোনো ইস্যু আসলো, তখনই মনে হয় যে না, এটা ওই ভাইকে ছাড়া হবে না, এই যে ভাইয়ের উপর ডিপেন্ডেন্সিটা দিন দিন বাড়তে থাকে, তখনই আমরা পিছিয়ে যাই। এটাই আমাদের মেইন সমস্যা। পারবো কিন্তু, ট্রাই করলেই কিন্তু পারবে, মানে না পারার কিছু এমন, একটা ফুল টেমপ্লেট যদি রেডি হয়ে যায় এর মধ্যে যদি 1টা 2টা ইস্যু দেয়, তাহলে এটা কেন আমরা ফিক্স করতে পারি না, ওই যে পরনির্ভরশীলতা হয়ে যায় এই জন্য। ভাই এই আপনি একটা এমন কথা বলছেন, মানে আমি নিজেও তো ধরেন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত। মানে এখন ধরেন আজকে লাইভে তো আমরা আসলে মানে আমাদের মতো মনের হ্যাঁ, কথাগুলো তো হ্যাঁ, আসলে হ্যাঁ, বলতে আমাদের পারি। মতন করে আমরা বলতেছি, হ্যাঁ, এখানে হ্যাঁ। আপনি একটা যে পয়েন্ট তুলছেন যে মানে ভাইয়ের ব্যাপারটা, যে ভাই ঠিক আছে অবশ্যই একটা ভাই থাকতে পারে যে আমার রোল মডেল, যার কাছ থেকে আমি আসলে রাইট, অনেক রাইট। হেল্প পাইতে পারি। কিন্তু মানে আপনি হয়তো কমিউনিটি নিয়ে ভাই ইদানিং এত মানে আপনি আপনার মতো করে নীরবে কাজ করে যান, আমি যেটা সবসময় দেখতে হ্যাঁ, হ্যাঁ, পারছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি কি রিসেন্টলি একটা ব্যাপার দেখছেন যে আমাদের কমিউনিটিতে কিন্তু মানে কাইন্ড অফ এমন একটা কালচার হয়ে গেছে যে মানে ভাই রেসপেক্ট এক জায়গায়, কিন্তু এটা করে কোরাম কেন্দ্রিক ব্যাপারটাও হয়ে গেছে। এলাকায় দেখবেন হ্যাঁ, ভাই হ্যাঁ। যেমন হয় না যে এক সিনিয়র ছাড়া আর কাউরে রেসপেক্ট করে না, রাইট, এইখানেও কিন্তু রাইট, এমন রাইট। একটা ব্যাপার দাঁড়াইছে যে আমি ওই ভাইয়ের মানে আর কারো কাছে মানে নাই আর কি, মানে সহমত হ্যাঁ, ভাইয়ের হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, গ্রুপটা, এটা এটা হলো হ্যাঁ, তৈরি হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেছে। সো আমরা কি ভাই হুম, আসলে হুম, হুম। মানে শেখার যে জায়গাটা, এটা থেকে কি কোনো কারণে দূরে সরে যাইতেছি? মানে আপনার কি মনে হয় যে আমরা আমাদের সামগ্রিক কমিউনিটির অবস্থান আপনার কি মনে হয় ভাই? আমাদের ভাই যেটা আমার কাছে এখনো যেটা মনে হয়, কারণ আমি তো এখন মনে করেন শুধু একা কাজ করি না, কিছুদিন পূর্বে তো একা বা 2 জন 3 জনে কাজ করতাম। তো এখন তো মনে করেন পুরো একটা টিম নিয়ে কাজ করি। তো এখন দেখা গেছে কি সবাই তো আমার কাছের স্টুডেন্টদেরকে সবাইকে আমি তো পাই না, তাই না, সব সময় তো কাছের স্টুডেন্টরা রেডি থাকে না, অনেক সময় অনেকে জবে জয়েন জয়েন হয়ে যায়, বা অনেকেই ফ্রিল্যান্সিং এ ঢুকে যায়, বা অনেকে অনেকের মতন কাজ শুরু করে। তো এখন যেটা হয় যে
যারা জয়েন করে বা যারা জয়েনটা করে বা যারা কাজটা শুরু করে, শুরু করার আগেই মনে করে তারা হয়তো অনেকটা পারে। হ্যাঁ, কিন্তু যখনই আর কাজটা শুরু করে তখন বলে যে ভাই আমি তো আপনার টিউটোরিয়ালের মধ্যে এই জিনিসটা পাই নাই, তাই আমি এই জিনিসটা শিখি নাই। তো তখন আমার প্রশ্ন আসে, আচ্ছা দুনিয়াতে কি আমার টিউটোরিয়াল ছাড়া কি আর কারো টিউটোরিয়াল নাই, বা আমার রিসোর্স ছাড়া কি আর কারো রিসোর্স নাই, যে ওই জায়গার মধ্যে এই জিনিসটা করা আছে বা ওই ওই লোকে এই জিনিসটা দেখাইছে আমার সাথে বেটার ওইতে দেখাইছে, আমি কেন ওই জিনিসটা দেখবো না? আমি কেন ওই জিনিসটা থেকে শিখলাম না? না, আমার HTML CSS তুমি দেখে ভালো শিখছো, না আরেকজনের আমার সাথে ভালো জাভাস্ক্রিপ্ট শিখাতে পারে, তুমি তার জাভাস্ক্রিপ্টটা দেখে শিখে নাও। না, আমার উপর ডিপেন্ড। আমাকে অনেকে মেসেজ দেয়, ভাই জাভাস্ক্রিপ্টের কোর্স কবে আনবেন, কয়েকটা ভিডিও দিচ্ছেন আর দেন না। আমি বলছি ভাই আমি ব্যস্ততা, আমি দিতে পারতেছি না। তুমি আরো অনেক ভিডিও ইউটিউবের মধ্যে সার্চ দাও, অনেক ভিডিও পেয়ে যাবা, শুধুমাত্র আমার কাছ থেকে শিখতে হবে, আমি ভিডিও দিলেই সেটা শিখতে হবে এরকম না তো। সবার কাছেই তো গ্লোবালি শিখতে হবে, একজনের কাছ থেকে তো সব শেখা সম্ভব না, কোনোদিনই সম্ভব না। মানে বাংলাদেশের যদি একটা রোল মডেল কোডারও থাকে, তার কাছ থেকে তো সবকিছু শেখা সম্ভব না। এক একজন এক এক দিক দিয়ে ভালো করতেছে, তার কাছে ওই জিনিসগুলো আমাদের নিতে হবে। তো এই জিনিসগুলো অনেক সময় নিতে চাই না, অনেকেই অনেকজনের একজনের ফ্যান, যে বললেন না একজনের ফ্যান হয়ে যাওয়া, এই একজনের ফ্যান হয়ে গেলেই তো সমস্যা। আমি তো আমার কাছ থেকে যারা আমাকে বলে যে ভাই এই জিনিসটা আনেন, আমি বলছি ভাই অমুক জনের টিউটোরিয়াল দেখেন আছে, অমুক জনের টিউটোরিয়াল দেখেন, ভালো ভিডিও আছে, ওগুলা দেখা শেষ করেন, তাহলে আমার কাছে আসেন, তাহলে বুঝবেন। তো এইটাই হলো সমস্যা, মানে এক কেন্দ্রিক শিক্ষাটা কোনো সময় ভালো না। এই আর কি। মানে মানে তাহলে মানে ভাই আমি যদি মানে শর্ট করে বলি, আপনি যেটা আসলে বুঝাইতে চাইতেছেন মানে আমাদের শেখার ক্ষেত্রে ওপেন থাকতে হবে, মানে আমি যেখানে গিয়ে শিখতে রাইট। পারি আমার শেখার ক্ষেত্রে ওপেন থাকতে হবে, এক্সপ্লোর করতে ওপেন হবে, নতুন থাকতে হবে। জিনিস জানতে হবে আর কি। হুম হুম সো হুম। এইটাই মানে ভাই আপনারা যখন শিখছেন বা আপনারা যে টাইমে শুরু করছেন ওই টাইমে আমি আমার কাছে যেটা মনে হইতো যে ওই টাইমে রিসোর্সের যতটা না অভাব ছিল, গাইডলাইনেরও কিন্তু অনেক অভাব ছিল, যে আপনি কোন অনেক স্টেপের অভাব, অনেক। কোন স্টেপে যাবেন তারপরে কোনটাতে যাবেন। সো ওই জায়গা থেকে আমি কিছু কোশ্চিন এখন মানে করতে চাইতেছি যেগুলো ধরেন স্টুডেন্টরা জানতে চাইছে আর কি। মানে আমরা রাইট রাইট, শুরুতে বলেন। একটু মানে একটা বড় মানে আমারও কোশ্চিন, পার্সোনাল কোশ্চিন যেটা, যে একজন ধরেন মোটামুটি লেভেলে শিখলো, সে মোটামুটি কনফিডেন্ট যে এখন সে আস্তে আস্তে একটু প্র্যাকটিক্যাল কাজে যাইতে পারে, তাহলে সেক্ষেত্রে হুম হুম। তার কি আসলে লোকাল কোনো কোম্পানিতে জব করা উচিত? যেমন লোকাল যদি কোম্পানিতে সে জব করে, সে নিজেকে ওইখানে ধরেন আরো 10 জনের সাথে কম্পেয়ার করে গ্রো করার একটা সুযোগ পাইতেছে। রাইট আবার রাইট। সে যদি ওই টাইমে ফ্রিল্যান্সিং এর দিকে যায়, তখন সে তার যেটা হবে যে ফ্রিল্যান্সিং এর ভাই কিছু কাঁচা টাকার জায়গাও আছে, হুম মানে হুম মানে হুম। নগদই কিছু টাকা পায়। এখন সামগ্রিকভাবে একজন বিগিনার হিসাবে তার কি ইন্টার্নের দিকে যাওয়া উচিত নাকি একটা সেলফ বিজনেসের দিকে যাওয়া উচিত, মানে আপনার মতে কিভাবে তার আসলে শুরু করলে মানে বেটার হ্যাঁ, হয়? এই জিনিসটা খুব ভালো বলছেন। তো আমাদের মধ্যে এটা আমি আমার মতন করে একটু প্রথমে বলে নিই, আমাদের মধ্যে একটা জিনিস সে প্রথমেই গ্রো করে কি, মানে প্রথমেই গ্রো করে আমি বিজনেস করব। হ্যাঁ, আমি বিজনেস করব, আমি যেহেতু কোডিংটা মোটামুটি শিখতেছি, আমার একটা আইটি ফার্ম থাকবে, আমার একটা টিম থাকবে, তারপর আমি এই জিনিসটাকে গ্রো করে সামনে দিয়ে আগে নিয়ে যাব। কিন্তু এটা নিজের মধ্যে প্রথমে গ্রো করা উচিত, যে আমি যে টিমটাকে ম্যানেজ করব, টিমটা ম্যানেজ করার জন্য যে কোয়ালিটিটা আমার মধ্যে বিল্ড আপ করা দরকার, শুধুমাত্র কোডিং না, শুধুমাত্রই না, মানে এরপরে হচ্ছে যে অনেক মনে করেন একটা লেভেল শিখে, মানে একটা লেভেল মোটামুটি শিখলো, শিখার পরেই ভাবলো যে না আমি এখন একটা কোম্পানি দিয়ে দিই, তখন কিন্তু তার মানে সার্ভাইভ করাটা খুবই বেশি কষ্ট হয়ে যাবে। তো আসলে তার উচিত মানে আমার প্রেক্ষিতে, মানে এক একজন তো এক এক মতবাদ দিবেই, তাই না? না, আমার প্রেক্ষিতে আমি যেটা মনে করি, যারা নিউ কামার আছে তারা যে কোনো একটা কোম্পানিতে মিনিমাম 2 বছর জব করা উচিত। অনেকেই বলে 1 বছর জব করা উচিত, মিনিমাম 2 বছর জব করা উচিত। তাহলে হবে কি, মানে নিজে নিজে যখন কাজ করা হয় তখন নিজেকে মনে হয় না জানি আমি কতটুকু জানি, আমি তো অনেক কিছুই পারি। যখন 5 জন 10 জনের সাথে বসে একটা কাজ করা হয় বা একটা টিম হিসেবে যখন একটা কাজ করা হয়, তখন দেখা যায় কি, আরে আমি তো ওই ভাইয়ের কাছে কিছুই না। তাহলে এই যে 1 2 বছর সময়টা যে আমি ভালো করে কাজটা শিখলাম, কিভাবে কি করতে হয়, কিভাবে কোন প্রবলেম সলিউশনটা কিভাবে করতে হবে, কোন প্রবলেমটা কিভাবে কি করা যায়, কিভাবে কাজ করলে কাজটা আরো ভালো হয়, তখন আসলে 8 10 জনের সাথে যখন না মিশা হয়, ভেরিয়েশনটা না বোঝা যায়, তখন কিন্তু নিজের ঘাটতিটা বোঝা যায় না। হ্যাঁ, যেমন আমাদের অফিসে অনেকেই যারা জয়েন করে বা জয়েন করছে, তারা কিছুদিন পরেই 1 2 মাস পরেই শেয়ার করে যে ভাই আমি তো আসলে যেটা আগে ভাবতাম যে আমি না জানি কতটুকু পারি, কিন্তু এখন এসে বুঝতেছি যে আমার জানার মধ্যে অনেক ঘাটতি ছিল, যেগুলো আমার আস্তে 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 এখন রিকভার হচ্ছে। তো নিজে নিজে নিজের ঘাটতিটা বোঝাটা খুব বেশি কষ্ট। মানে একটা গাইডলাইন, অফিসিয়ালি বিষয়টা হলো একটা গাইডলাইনের মতন। হ্যাঁ,
মানে অনেকে আমরা ভাবি না, এতক্ষণ আসলে জব করাটা, আসলে জব করাটা শুধুমাত্র টাকার উদ্দেশ্যে জব করাটা উচিত না। প্রথম 1-2 বছর আমাকে মনে মনে ভাবতে হবে যে আমি যে সময়টা অফিসে দিচ্ছি, আমি অফিস থেকে কিছু টাকা পাচ্ছি যে যেটা আমি সার্ভাইভ করতে পারতেছি এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারতেছি। বাসায় বসে থাকলে কিন্তু একটা না 8 ঘন্টা 9 ঘন্টা প্র্যাকটিস কেউ করে বলে আমার জানা হয় না। অফিসে বসে লিস্ট তো 8-9 ঘন্টা প্র্যাকটিসের মতনই তো কাজটা করা হয়, তাই না? নতুন নতুন কাজ আসে, নতুন নতুন কাজ করা, ভেরিয়েশন টাইপের কাজ করা। আবার নিজে নিজে যখন কাজ করা হয় তখন কি হয়, মানে এটা আমি খুব খেয়াল করে দেখছি, নিজে নিজে কাজ করলে যেটা হয় যে একটু মানে একটু যদি মনে করেন একটু ক্রিটিক্যাল টাইপের যদি একটু কাজ হয়, তখন এটা ইগনোর করে বলি থাক, এটা বাদ দিই, এটা বাদ দিয়ে ওই কাজগুলা করি। এই যে বাদ দিয়ে অল্প 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 করে যে আমি কাজগুলাকে, যেগুলো আমার জানা দরকার সেগুলো যে বাদ দিতেছি, এইগুলো একটা সময় গেলে আকাশ সমান বড় হয়ে যায়। তখন হয় কি, এই বড় হয়ে যাওয়ার কারণে আমি যখন একটা লেভেলে যাই, যখন আবার কাজ করতে যাই, তখন দেখি না আমি জিনিসগুলো তো আমি শিখি নাই, ইগনোর করছি, তখন কিন্তু আমি পিছিয়ে যাই। তো জবটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য, খুবই ইম্পর্টেন্ট। ভাই আমি এটার সাথে মানে আমি পার্সোনালি একমত, কিন্তু এইটার সাথে ধরেন আরো দুইটা নতুন প্রশ্ন আসলে চলে আসে। যেমন হ্যাঁ, একটা বড় প্রশ্ন হইতেছে যে 1 নম্বর কথা যে আমি আসলে কতটুকু শিখলে আমি আসলে একটা কোম্পানিতে যাইতে পারবো, এটা একটা ব্যাপার যে আমি কতটুকু শিখলে, যেমন শেখার এটা তো ভাই আসলে মেজার করা শেষ যায় না নাই, যে আমি শেষ নাই। কতটুকু শিখছি। কিন্তু হম হম। তারপরেও ধরেন আসলে কোন সময়ে গেলে একজন বুঝতে পারবে যে না এখন আসলে তার একটা জবের দিকে যাওয়া উচিত বা একটা কোম্পানিতে ইন্টার্নের জন্য অ্যাপ্লাই করা উচিত। এটা এক হম নম্বর হম। কোশ্চেন। আর 2 নম্বর ব্যাপারটা যেটা হইতেছে ভাই যে নিজেকে আপনি কতটুকু স্কিলফুল, আপনি কতটুকু স্কিলড, এটা কিন্তু প্রেজেন্ট করারও একটা ব্যাপার আছে, যে আপনি এটা রাইট, কিভাবে প্রেজেন্ট করতে পারতেছেন, এটা অনেক ইম্পর্টেন্ট রাইট। একটা ব্যাপার। আপনার প্রোডাক্ট সেটাই। যতই ভালো হোক, সেটা যদি আপনি মানুষের কাছে পৌঁছাইতে না পারেন, সেটা কিন্তু অনেক মানে অড একটা ব্যাপার। আমরা মার্কেটিং ব্যাপারটাকে নেগেটিভ মনে করি, মার্কেটিং রাইট। ব্যাপারটা কিন্তু নেগেটিভ না সবসময়, সেলফ নেগেটিভ মার্কেটিং না। অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে? অবশ্যই, তো আমার অবশ্যই। মনে হয় এই জন্য মার্কেটিং শব্দটাতে আসলে খুব বেশি ট্রিগার্ড হওয়ার কিছু নেই, এটা পজিটিভলি নেওয়া যাইতে সেটাই, পারে। সেটাই, সেটাই। তাহলে সে ভাই আসলে দুইটা কোশ্চেনই, যে 1 নম্বর হইতেছে যে হুম। সে কতটুকু শিখলে বুঝবে যে সে যাবে, আর 2 নম্বর হইতেছে যে তার তো বিগিনিং স্টেজে কিছুই নাই, তাহলে সে কিভাবে যাবে, আচ্ছা, মানে রেডি হবে কিভাবে? আচ্ছা। তো প্রথম আসলে আমরা যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এইসব রিলেটেড কাজগুলা করি, তো আমরা তো প্রথম অবস্থায় আমরা জানি যে মিনিমাম একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে বিষয়গুলো দরকার লাগে, পিক্সেল ভাবে ডিজাইন করতে হয় বা স্ট্যান্ডার্ড কোডিং করতে হয়, রেসপন্সিভ জানতে হয় ভালো, মেনু গুলা কিভাবে সুন্দর করে মোবাইল ডিভাইসের জন্য সুন্দর করে রেডি করতে হয়। মানে আমাদের এখন একটা সমস্যা হয় কি, মানে মোটামুটি পিএইচডি থেকে এসটিএমএল করতে পারি, এতে আমরা মনে করি শিখে ফেলছি সব। কিন্তু যখন একটু আলাদা টাইপের ডিজাইন আসলো, ওইটাকে যে রেসপন্সিভ এবার মিলাতে পারে না, মেনু আনতে পারে না, মেনু ভালো করে শো করতে পারে না, দেখা গেছে যে আমি একটা মেনু শিখছি, ওই মেনুটাই আজীবন শুধু ইউজ করতেছি, এখন আমাকে যখন বলে যে এই টাইপের একটা মেনু করে দাও, তখন কিন্তু করতে পারতেছি না। তো বিষয়টা হয় কি, যে একটু ভেরিয়েশন টাইপের কাজ যখনই একটু আসে তখনই করতে পারি না। এর কারণ হচ্ছে আমি সবসময় মনে করি যে এক টাইপের কাজ শেখা, এক টাইপের কাজ শেখা, এই এক টাইপের কাজ শিখে কোনো সময় না। একজন মানুষ যদি মনে করেন একটা নিজের স্কিলটা যাচাই করতে চায়, তাহলে সে যদি মিনিমাম 8 থেকে 10টা পিএইচডি মোটামুটি ভালো করে, আর যদি প্রোগ্রামিং এর দিক দিয়ে যদি বলেন, প্রোগ্রামিং তো ভাই শেখার শেষ নেই, তাই না? মানে আমি বলতেছি যারা শুরুটা করবে, মানে লিস্ট যারা শুরুটা করতে যাচ্ছে, অনেকে আছে না যে আমি আসলে শুরুটা করি, তারপর না হয় আমি আস্তে আস্তে কাজ করব প্লাস শিখবো তারপর আগাবো, যেটা আমি করছি। প্রথমে যেমন আমি পিএইচডি টু এচটিএমএল ওয়েবসাইট টেমপ্লেট নিয়ে প্রথমে কাজ করা শুরু করছি, এখন ওয়ার্ডপ্রেসে কাজ করা শুরু করছি, কাজ করতেছি। এবং এখন যখন দেখতেছি না, আমি ওয়ার্ডপ্রেসের পাশাপাশি এখন শপিফাইটাও আমার এখন শেখা দরকার, এই অলরেডি আমি 2টা শপিফাই অ্যাপ্রুভ করে ফেলছি। তো এখন তাহলে আমি এখন কি কি চিন্তা করতে পারি, যখন আমার একটা লেভেল শেখা হয়ে যাবে তখন কিন্তু আমাকে আরেকটা লেভেলে যেতে হবে। যখন আমি 1 2 3টা লেভেল যখন একসাথে শেখা করব না, তখন কিন্তু সবগুলাতে ফোকাস দিতে যেয়ে তখন কিন্তু আমাদের একটাতেও ভালো শেখা হয় না। তো আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে যেটা মনে করি, প্রথমে যে কোনো একটাতে ভালো শেখা দরকার, তারপর এটাকে এক্সটেন্ড করতে হবে। মানে একটাতে ভালো শিখে তারপর এটার পরে আমাকে কি শিখলি, তারপর আমি নেক্সট লেভেলে যেতে পারবো, তখন সেটা আস্তে আস্তে ডে বাই ডে যদি মুভ করে, তাহলে তার সামনে আগানোটা কঠিন হয়ে যায়। কিন্তু আমি এটাও ভালো জানি না, ওইটাও ভালো জানি না, এটাও ভালো জানি না, তাহলে আমাকে নিয়ে আসলে কে কি করবে? আমাকে নিয়ে তো তখন সামনে আগাতে পারবে না, তখন তো আমি তার পেছনে বোঝা হয়ে যাব। এই জন্য আমাকে যেটা করতে হবে, যে জিনিসটা আমি প্রথমে করবো, আমাকে টার্গেট গোল সেট করতে হবে, যে আসলে আমি একটা জায়গায় যদি আমি ফ্রিল্যান্সিং করি বা জব করি বা যে কোনো জায়গায় করি, তাহলে আমি আগে কোন জিনিসটা আমি ভালো করে একটা শিখি। এই জিনিসটা আমি ভালো করে, এই জিনিসটা আমার ভালো লাগে, আমি এই জিনিসটাকে ভালো করে শিখে, হতে পারে ওয়েবসাইট টেমপ্লেট, হতে পারে রিয়েক্ট, হতে পারে ভিউজেস,
হতে পারে জাভাস্ক্রিপ্ট, হতে পারে পিএইচপি, যে কোনো কিছু। তাকে আগে একটা জিনিস ভালো করে শিখে তারপর যদি আরেকটাতে যায়, তাহলে তার লাইনটা অনেক বেশি ক্লিয়ার হয়। আমি আমি এটা দেখছি যে যে একটা জিনিস ভালো শিখে আরেকটা জিনিসে মুভ করে, তার মানে সামনের যাত্রাটা অনেক বেশি ইজি হয়, অনেক বেশি ইজি হয় মানে অন্যদের তুলনায়। আমি আমার অনেক পরিচিত আছে, আমার অনেক স্টুডেন্ট আছে, সবাই তো সব কথা শুনতে চায় না। কিছু কিছু স্টুডেন্ট দেখবেন যে এইচটিএমএল সিএসএস না শিখতে সে জাভা স্ক্রিপ্ট শিখে ফেলতে চায়। জাভা স্ক্রিপ্ট কদিন প্র্যাকটিস করলো, তারপরে আবার পিএইচপি প্র্যাকটিস করা শুরু করে দিল। পিএইচপি সে মানে কয়েকটা 10-20টা ভিডিও দেখা শেষ করলো, বল না ভাই পিএসসি ভালো লাগে, এরপরে আবার পাইথন শেখা শুরু করে দেয়। তাহলে হলো কি, আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিস শেখার পিছনে কিন্তু আলাদা আলাদা সময় নষ্ট হচ্ছে। এবং এই সময়টা একটা সময় পরে দেখা গেল কি আমার তো কিছুই শেখা হলো না ভালো করে। তখন মনে করে যে না আমার দ্বারা মনে হয় এই লাইন সম্ভব না, তখন কিন্তু সে হয়তোবা লাইন ছেড়ে দেয়, হয়তোবা সে আর এই লাইনে টিকতে পারে না। কিন্তু সে যদি একটা জিনিস ভালো শিখতো, একটা জিনিস সে কষ্ট করে সময় নিয়ে টিকতো, তাহলে কিন্তু পরবর্তী লাইনগুলো তার কাছে মাথার মধ্যে ক্র্যাশ করতো ইজিতে, যেটা তার প্রথম অবস্থায় সমস্যাটা হতো। এটাই আর কি। মানে তাহলে আমার, আপনি যেটা কোশ্চেন করলেন যে আমার কতটুকু জানলে, আমি এটাই বলবো যে মিনিমাম যদি সে ওয়েবসাইট টেমপ্লেটের ক্ষেত্রে জানতে চাই বা করতে চাই, তাহলে আমি এটা বলতে পারবো যে সে পিক্সেল পারফেক্ট ডিজাইনটা যখন মনে হবে যে না আমাকে একজন মানুষ পিএইচডি দিলে আমি সেই পিএইচডিটা এইচটিএমএল বা ওয়েব টেমপ্লেট করে সেটা আমি ফুল রেডি করে দিতে পারতেছি, তাহলে আমি যে কোনো জায়গায় গিয়ে আমি সাস্টেনেবল করতে পারবো। আর যদি মনে হয় যে না আমি পিএইচডি শুধু ডিজাইন করলাম, রেসপন্সিভ পারলাম না, তখন তাহলে এই ডিজাইন দিয়ে করবে কি মানুষ বর্তমান সময়ে? মানে এই যদি রেসপন্সিভ না করতে পারি, মানে একটা জিনিস নতুন একটা জাভাস্ক্রিপ্ট কোড আসলে সেটা যদি রিডিং করে না বুঝতে পারি, তখন কিন্তু একটু সমস্যা। কারণ এখন তো মনে করেন ডে বাই ডে আর 2015 সালে যেভাবে কাজ করতাম, এখন তো আর সেই সিস্টেমে কাজ করে লাভ হবে না, তাই না? এখন তো অবশ্যই বর্তমান সময়ের সাথে চিন্তা করতে হবে। 2015 সালে কাজ করছি বুটস্ট্র্যাপ 3 দিয়ে, এখন আস্তে আস্তে বুটস্ট্র্যাপ 5 হয়ে গেছে। তো আগে জাভাস্ক্রিপ্টে কত কিছু ছিল, এখন কত কিছু আপডেট হয়েছে, আপনারা তো ভালো জানেন, আপনারা তো ভালো এই করতে পারেন। তো ডে বাই ডে আমার বর্তমান সময় অনুযায়ী আমার যেই কাজটা না জানলেই নয়। মানে এই এই কাজের জন্য আমি যদি বলি ওয়েব টেমপ্লেটের জন্য তার রেসপন্সিভ, তার পিক্সেল পারফেক্ট, এই জিনিসগুলো খুব ভালো যদি জানে, তাহলে যে কোনো অফিসের মধ্যে যে কোনো জায়গার মধ্যে ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবে বা অফিসের বসকে হ্যাপি করতে পারবে, বা কাজ দিয়ে তার টিম লিডারকে হ্যাপি করতে পারবে যে হ্যাঁ এই যে দেখেন আমি করে দেখাইতে পারছি। তাহলে তার আস্তে আস্তে অফিসেই তাকে ইয়ে করবে, বা ক্লায়েন্টই তাকে দেখবেন যে হ্যাপি করতেছে, যে তুমি তাহলে নেক্সট লেভেলে কাজ শিখতে থাকো, তুমি একটু একটু কাজ করে নেক্সট লেভেলে কাজ শিখতে থাকো। মানে একটা জিনিসে আগে ক্লায়েন্টের মন ভরাতে হবে, তারপরে না হয় আমি একটা জিনিস ইয়ে করবো। তা এইটাই আর কি। ভাই এখন ধরেন আমি তাহলে একটু ঢঙের কথা বলি, মানে নাকি কান্না কিছু কথাবার্তা আছে। হ্যাঁ যেমন হ্যাঁ এই হ্যাঁ কথাগুলো কিরকম যে যে ভাই মানে আমি তো আসলে মানে এই ধরেন তারা যখন শিখতে শুরু করতেছে আর কি, হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওই সময় যে ঘটনাটা ঘটে যে আমি কিছুদিন এইচটিএমএল সিএসএস শিখলাম, এইটা শেখার পরেই আমি দেখতে পারবো যে ভাই আরেকজন জাভাস্ক্রিপ্ট করে খুব ভালো করতেছে, আমি রাইট রাইট। জাভাস্ক্রিপ্টের দিকে চলে গেলাম। আবার যে ব্যাপারটা আপনি বললেন যে সে সবকিছুর দিকে জাম্প করতেছে, মানে আমার মনে হয় ভাই যে আমরা যখন শেখা শুরু করতেছি তখন এটার মার্কেট ডিমান্ড আছে কিনা, রাইট বা রাইট রাইট। এটা আসলে 5 বছর পরে কি হবে কি হবে না, আমার মনে হয় রেসপন্স ভাই নিয়ে দিব। শুরুর সময় এই জিনিসটা নিয়ে মাথা না ঘামাইলেই ভালো হয়। যে কোনো একটা ব্যাপার আপনি খুব ভালো মতো যদি শিখতে পারেন, অবশ্যই আপনি খুব সহজেই সেটা সুইচ করতে পারবেন। মানে আপনি সেটাই আর আমি তো সেটাই। এই জায়গাটা তো বোধহয় একমত আর কি, যে অবশ্যই এই কাজটা অবশ্যই। করতে হবে। অবশ্যই আমি খুবই একমত। মানে আমি যখন 2015 সালে যখন কাজ করতাম, তখনও বলতো যে ওয়ার্ডপ্রেসের দিন নাই, পিএইচপির দিন নাই, বা ওয়েব টেমপ্লেটের দিন নাই, ওয়েব টেমপ্লেট গায়েব হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসে যেভাবে ড্রাগ এন্ড ড্রপ করে সবকিছু করে ফেলে, এইচটিএমএল এর কোনো বেলই থাকবে না, কোনো সময় কোনোটার ইয়ে থাকে না। এখনো পর্যন্ত আপনি যদি থিম প্রসেসটা দেখেন, যারা ভালো কোয়ালিটির আইটেম বানাচ্ছে, আমি হয়তো বা এখন পর্যন্ত সেই কোয়ালিটিতে এখন যেতে পারিনি, যারা ভালো কোয়ালিটির আইটেম বানাচ্ছে তাদের এখনো অনেক ভালো সেল, নতুন আইটেম শুধু পুরাতন আইটেমের কথা বলতেছেন, এখনো অনেক ভালো সেল আসতেছে। তাহলে কেন আসতেছে? মানে কোয়ালিটির উপরে কোনো কথা নেই। যে ভালো কোয়ালিটি দিতে পারতেছে তার আইটেম কিন্তু মানুষ ঠিকই কিনতেছে, তাকে কিন্তু ক্লায়েন্ট ঠিকই চুজ করতেছে। তো এরকম না যে আমার আজকে যে এই কাজটা আমি শিখতেছি বা এই জিনিসটার কোনো ভ্যালু নাই অমুক ভাই। মানে বিষয়টা হলো কি, মানে এক একজন এক এক ভাবে কথা বলে, আর এক একজন এক এক ভাবে কথা বলে, এই জন্য অনেকেই মানে তার দিকটা হারায় ফেলে। মনে মনে ভাবে যে আমি যাই যেই গুরুকে গুরু মানি, যেই ভাইকে গুরু মানি, সেই ভাই তো বলছে যে এটার বেল নাই, তাহলে তো আর আমার এই জিনিসটা শিখে লাভ নাই। ওই যে ওই ভাইয়ের একটা কথা শুনছে, এই ভাইয়ের কথা দিয়ে সে 1 বছর পিছিয়ে গেল। কিন্তু সে যদি এই জিনিসটাকে ধরে রাখতে পারতো, তাহলে কিন্তু সামনে ইজিতে যেতে পারতো। যেমন ভাই ধরেন এই যে একজন যে কোশ্চেনটা এখানে করছে যে ওয়ার্ডপ্রেস থিম নিয়ে থিম ফর 2022-এ বিজনেস আসলে কেমন হবে, আমার মনে হয় ভাই মানে আমার যেটা আপনি অনেক ভালো বলতে পারবেন, তবে আমি যেটা মনে করি আসলে প্রশ্নটা 2022, 23, 24-এর না, প্রশ্নটা সেটাই হইতেছে একটা সেটাই। সুনির্দিষ্ট স্কিল শেখার।
যে আমি যদি সেটাই আসলে সেটাই। ওয়ার্ডপ্রেস পারি, এটা যে শুধুমাত্র 2022-এ বা 23-এ কাজে লাগবে তা না। এমন যদি হয়, ধরে নিলাম যে আগামীকাল পৃথিবী থেকে ওয়ার্ডপ্রেস উঠা যাবে, হুম তখনও হুম হুম। আপনি ওয়ার্ডপ্রেসে যতটুকু নলেজ আপনার অ্যাচিভ হইছে, ওই প্যাটার্নেই কিন্তু আপনি অন্য কিছু শিখতে পারবেন। মানে যে সেটাই ওয়ার্ডপ্রেস সেটাই। ভালো পারবে, আপনি যে শপিফাই নিয়ে মানে কথাটা বললেন, সে সে হ্যাঁ হয়তো হ্যাঁ। তখন শপিফাইতে শিফট করাটা তার জন্য ইজি হয়ে যাবে। সো আমার সেটাই। মনে হয় যে এই জিনিসগুলা মানে একটু মানে করা দরকার। সো ভাই, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন নিতে পারি, মানে হ্যাঁ হ্যাঁ। আরেকটা আরেকটা কোশ্চেন যেটা ছিল, সেটা হইতেছে যে ধরেন মানে অনেক সময় যেটা হয় যে একা একা কাজ করার একটা বড় সমস্যা, যেটা যেমন ধরেন আমি যখন অফিসে জব করতেছি, তখন তো আমি আমার বসের ফিডব্যাক বা কলিগের ফিডব্যাকটা আমি পাইতেছি, আমার হুম কাজটা হুম আমি ইমপ্রুভ করতে পারতেছি বা আমি বুঝতেছি যে আমার ল্যাকিংসটা কোথায়। কিন্তু যখন হুম হুম। আমরা একা কাজ করতে যাই, তখন আমাদের অনেক সময় যেটা হয় যে নিজেকে ওইভাবে জাজ করাটা আসলে হয়ে ওঠে না। সো আসলে হুম হুম। নিজেকে আমি কিভাবে ভাই নিজের সাথে চ্যালেঞ্জ করতে পারি বা বেটারমেন্টে যাইতে পারি? আচ্ছা, নিজেকে যদি আমি স্কিল বা নিজের স্কিলটা যদি জাজ করতে চাই যে আসলে আমি কতটা জানি, তাহলে আমি হবে কি, মানে আমার কাজটা হবে কি নিজেকে যাচাই করার জন্য, যেটা আমি প্রথমে করতাম 2014-15 সালের দিকে। হ্যাঁ, কারণ আমি আমার যে কাজটা চেক করতে বলবো একজনকে, এরকম কিন্তু কেউ ছিল না। হ্যাঁ, আমি যেখানে কাজ করতাম আর কি, মানে আমাকে বলা হতো তুমি এই জিনিসটা করে দাও, করে দিলে এটা আমি থিম ফরেস্টে সাবমিশন করবো, এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ, তো আমার কাজটা মানে করে দাও, মানে বিষয়টাকে আমি কাজটা চেক ইন করাতে পারতাম না। আমি তখন কি করতাম, আমি যেই ধরনের কাজগুলো আমি করতেছি, মানে যেটা আপনি বললেন যে আমার কাজটা আমার কি তো করা লাগবে, যেমন মনে করেন আমি যেই কাজটা করতেছি, এই কাজটা তো অলরেডি মানে একটা জায়গায় ওয়েবসাইটে তো অবশ্যই আছে থিম ফরেস্টে, এই টাইপের কাজ তো অবশ্যই আছে। তারা কিভাবে কি করেছে, তাদের মতন করে আসলে আমারটা কোয়ালিটি হয়েছে কিনা, তারা কিভাবে কাজটা করছে সেই সিস্টেমে আমারটা হয়েছে কিনা, বা আমারটা আসলে তাদের মতো স্মুথ হয়েছে কিনা, স্পেসিং ঠিক আছে কিনা, মানে ঘুরে ফিরে একটা ওয়েবসাইটের লেআউটটা তাদের মতন স্ট্যান্ডার্ডে দেখা যাচ্ছে কিনা। তো তখনই আসলে বোঝা যাবে যে আমি আসলে তাদের সাথে আমার একটা কাজ হয়েছে কিনা। যেমন দেখা গেছে যে তাদের অনেক সময় হয় কি, মানে প্রিমিয়াম আইটেম বা ভালো কোয়ালিটির ওয়েবসাইট যখন আমরা দেখি, তখন দেখে মনে হয় যে আমাদের ওয়েবসাইট তো তাদের কাছে কিছুই না। যখন আমি আমার চাইতে ভালো কোয়ালিটির আইটেম দেখি, যে আমি যে সকল আইটেম বানাচ্ছি আর অন্যরা আরো কি ভালো আইটেম বানাচ্ছে, তখনই কিন্তু জাজের বিষয়, মানে জাজটা করতে হবে কিন্তু আমার সাথে ভালো আইটেম দিয়ে কিন্তু জাজ করতে হবে। তো আমি যেই টাইপের কাজ করি, and আমার যাতে খারাপ কোয়ালিটির আইটেমের সাথে যদি জাজ করে বলি ও তার সাথে তো আমি ভালোই করছি, তাহলে তো হয়েই গেল। তাহলে কিন্তু কোনোদিন নিজেকে আর বড় করা যাবে না, নিজেকে স্কিলকে ডেভেলপ করা যাবে না। আমি তার মতন করে না পারি, আমি যেটা করতে হবে তার, আমার সাথে ভালো যে বানাইছে তার আইটেমের সাথে আমাকে জাজ করতে হবে। মানে বিষয়টা এরকম যে আমি রুলং রুলং হলো আমার 5, আমি 10-এর সাথে যদি কোয়ালিটি করি যে তার তো রুলং 10, আমার তো 5, আমাকে তো কোয়ালিটি যাচাই করতে রুলং 1-এর সাথে, তাই না? তো তারপরে না হয় আমার পড়াশোনা উন্নতি হবে। আমি যদি 3-এর সাথে 2-এর সাথে তুলনা করি তাহলে তো হবে না। আমাকে সবসময় ভালোটার সাথে কোয়ালিটি যাচাই করতে হবে, তাহলেই নিজের স্কিলটা আসলে বোঝা যাবে, আদারওয়াইজ কিন্তু বোঝা যাওয়া সম্ভব না। অথবা আরেকটা বিষয় হতে পারে যে যদি পরিচিত, ওই যে বলেন ভাই ব্রাদার কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, মানে হেল্পিং হ্যান্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি দেখা গেছে না তার একটা বড় ভাই আছে এই রিলেটেড কাজ করে, তার সাথে ভালো সম্পর্ক না হোক, এই যে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি এই লাইনে কাজ করতেছি, এখন আমার যদি আমার এই রিলেটেড কোনো মানুষের সাথে পরিচয় না থাকে, আমি সারাদিন ঘরে কোনায় বসে, মানে যদি আমি খালি কাজই শিখি, আমার এই কাজটা আসলে কতটুকু কোয়ালিটিফুল হলো আমি নিজে যখন বুঝতে পারতেছি না। আমার এক সিনিয়র ভাই যে এই কাজগুলা করতেছে অলরেডি মার্কেটে, তাকে আমি কাজটা একবার দেখাই, তাকে একবার দেখানোর পর সে সিন করলো না, তাকে 2বার মেসেজ দিই, 3বার মেসেজ দিই, তার ফোন নাম্বারটা ম্যানেজ করি, তারপর তাকে একটু রিকোয়েস্ট করি। এই রিকোয়েস্ট করাটাও আমরা আসলে বুঝি না। ঠিক আছে, এই যে সিন করে রিপ্লাই করলো না, তখন ভাবে এই যে ভাব নিছে, আসলে ভাব নেওয়া হয় না, হয়তো বা সে অনেক সময় ব্যস্ততা থাকে, কিন্তু পরবর্তীতে আর হয়তো বা মনে থাকে না রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, হঠাৎ করে সিন করে ফেলছে। তো বিষয়টা হচ্ছে নিজের স্কিলটাকে চেকিং করার জন্য দুইটা ওয়ে, একটা হলো ভালো ওয়েবসাইটের সাথে তুলনা করতে হবে, আবার হচ্ছে একটা বড় ভাই যে ভালো কাজ করতেছে তারকে একটু কাজটা দেখানো উচিত, যে এই কাজটা মানে মানে পরীক্ষা নিরীক্ষা করার মতন, যে হ্যাঁ তোমার এই জিনিসটা ভালো হয়েছে কিন্তু এই জায়গাতে কিছু কিছু প্রবলেম আছে, এগুলো তোমরা ঠিক করো। এই যে বললো এটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমার ফিক্স করে দিতে হবে না, বলতে হবে না যে এইভাবে করো, তোমার এই জায়গাটা তোমার প্রবলেম আছে, এই জিনিসটা আরো ভালো ভালো দেখে তুমি ফিক্স করো বা ইমপ্রুভ করো, তাহলেই কিন্তু হয়ে যায়। এই নেটওয়ার্ক জিনিসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য। হ্যাঁ ভাই, আমি খুবই একমত। আমি এই ব্যাপারটাই বলতেছিলাম যে নেটওয়ার্কিং কমিউনিকেশন এটা কিন্তু অনেক বড় একটা স্কিল।
এটাও অনেক বড় একটা স্কিল। এবং নেটওয়ার্কিং মানে মোটেই এমন না যে আপনাকে আমি খালি মেসেজ দিলাম যে ভাই কেমন আছেন, কি খবর, কি হ্যাঁ, হ্যাঁ, ভাই। হ্যাঁ, আপনার সাথে দেখেন পার্সোনালি আপনার সাথে কিন্তু আমার কখনোই যে ভাই কেমন আছেন, কি করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, খাইছেন হ্যাঁ, নাকি, এইগুলো নিয়ে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানে কোনো কথা হয় না। মানে বাট হ্যাঁ, আপনাদের হ্যাঁ, সাথে সম্পর্ক কিন্তু আমাদের রয়ে গেছে। রাইট। মানে আমরা আমাদের কাজের জায়গায় সেম জায়গায় অ্যালাইন আছি যে ওকে ফাইন, এই জায়গায় আমার ঠিক আছে কিনা। So আমার মনে হয় যে আমাদের শুধুমাত্র টেকনিক্যাল স্কিলই না ভাই, মানে কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল নিয়েও ভাবা উচিত। যেমন আমি রাইট। রিসেন্টলি যে ব্যাপারটা প্রোগ্রামিং কমিউনিটিতে খুবই দেখতেছি, যেটা হইতেছে যে ফ্যান বয় কালচার। এখানে আসলে আমি এক বড়, আপনার ধরেন আমি ফ্যান, এখন হুম। এইখানে আপনার যদি আরেকজনের সাথে কোনো কারণে ধরেন কথা কাটাকাটি হয়, আমি আপনার পক্ষ নিয়ে তারে দিয়ে বকাবকি করে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে কালচার গুলা, এইগুলো আমার মনে হয় না ভাই যে কখনোই আসলে মানে কাম্য হইতে পারে, তাই না? মানে এটা তো কোনোভাবেই উচিত না। রাইট। অথচ সে কিন্তু কখনোই আপনাকে যদি, এখন আপনি যতই ব্যস্ত থাকেন ভাই, আপনি যদি দেখেন যে একটা ছেলে আপনাকে দিনের পর দিন নক দিয়ে তার হুম, কাজগুলা হুম, হুম, দেখাই হুম, দিতেছে, হুম, 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 বলতেছে ভাই আমাকে একটা ফিডব্যাক দেন, আপনাকে একটা ফিডব্যাক দেন, হুম, হুম, আপনি হুম, কিন্তু হুম। অবশ্যই একদিন না একদিন সময় বের করে ওকে একদিন না একটা একদিন ফিডব্যাক দিবই, দিবেন, হ্যাঁ। অবশ্যই দিবেন। এটা আমি অবশ্যই, ভাই অবশ্যই। আমি নিজেও এটা প্রমাণ পাইছি, কারণ আমারও তো এইভাবে মানে যতটুকু শেখার এইভাবেই শিখতে হয়েছে। একটা টিচার কিন্তু বা একটা বড় ভাই কিন্তু অবশ্যই এটা ফিডব্যাক দেয়, কিন্তু অবশ্যই। যতদিন আপনি যে হাই হ্যালো এইগুলা দিতে থাকবেন, কোনো কাজের কথা বলবেন না, সে কিন্তু একটা সময় আসলে এই ব্যাপারগুলো ইগনোর করে যাবে, কারণ তার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। সো সেটাই, সেটাই। কমিউনিকেশন খুবই খুবই জরুরি। আমি টোটালি একমত ভাই আপনার সাথে এই জায়গাটাতে। ভাই এখন আমি আরেকটা কোশ্চেনে যেতে চাই যে মানে হুম, আমার হুম, নিজেরও অবশ্যই। অনেক জানার ইচ্ছা আরকি। যেমন ধরেন আমরা তো ভাই ডিজাইনার না। মানে আমরা কিন্তু আসলে ডিজাইনার না। তাহলে এই জায়গাটাতে যদি আমি একা ধরেন এখন থিম ফরেস্ট টেমপ্লেট নিয়ে কাজ করতে যাই, বা আমি ডিজাইনার তো কাছে পাবো না। সো তাহলে আমি আমার মানে ডিজাইন সেন্সটা কিভাবে বাড়াইতে পারি, বা আমি একা একা প্রোডাক্ট ডেভেলপমেন্ট যদি শুরু করতে চাই, হয়তো আমি ভালো করব না, কিন্তু হুম, এটলিস্ট যদি আমি শুরু করতে চাই যে জায়গাতে আমি আরেকটা টিমের সাথে জয়েন করতে পারবো, সো হুম। সেক্ষেত্রে আমি ডিজাইনের ব্যাপারটা কিভাবে ডিল করব? তো আসলে ডিজাইনের বিষয়টা, এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এটাকে আসলে এতটা কঠিন ভাবা উচিত না, হ্যাঁ। তো শুরুটা করার জন্য আমি যখন 2015 সালের দিকে মানে কাজ করতাম, তখন কিন্তু আসলে ডিজাইন করার জন্য কিন্তু ডিজাইন দেখে দেখে কিন্তু ডিজাইন গুলা করতে হয়। আমি কিছু জানি না। এখন আমি যদি নিজে থেকেই ডিজাইন বানাতে চাই, তখন সেই ডিজাইন আপনি, আপনার ডিজাইনে আপনার পছন্দ হবে না, তখন আরেকজনের কি পছন্দ হবে? তো আপনাকে আগে স্ট্যান্ডার্ড গুলা বুঝতে হবে যে আমি আসলে কোন টাইপের ওয়েবসাইট বানাতে চাই বা কিরকম ওয়েবসাইট করতে চাই। তো এখন আমি যদি মানে বিজনেস স্ট্যান্ডার্ড বানাতে গিয়ে যদি মেডিকেল আইটেমের মতন আইটেম করে ফেলি, তাহলে কিন্তু হবে না। আমাকে বিজনেস আইটেম বানাতে গেলে আমাকে কিন্তু 100 বিজনেস ওয়েবসাইট দেখতে হবে। তারা কিভাবে বানালো, তারা পোর্টফোলিওটা কিভাবে বানালো, তারা স্লাইডারটা কিভাবে বানালো। আমি বলতেছি না কপি করতে, আলটিমেটলি স্লাইডার, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল এগুলো তো সেম, একই টাইপেরই ডিজাইন হয়। কিন্তু আমি বলতেছি না একজনের হুবহুব সেম করলো ওইটাই আমি কপি করে আমার সেকশনে বসে দিলাম, এটা আমি বোঝাতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছি যে ওরা কিভাবে বানাইছে, এই জিনিসটাকে হালকা কিছু মডিফিকেশন করে আমার মতন করে করা যায় কিনা। যেমন বাড়িঘর তো সবাই বানায়, তাই না? বারান্দা থাকে, দরজা থাকে, বাথরুম থাকে, জানালা থাকে, সবাই কিন্তু একই করে। একজনে এই সাইডে দেয়, একজনে ওই সাইডে দেয়, একজনে এই ছোট করে, একজনে বড় করে, একই। কিন্তু এটা কিন্তু কেউ বলতে পারবে না যে আমি জানালা বানাইছি, তুমি কেন জানালা বানালা, তাই না? এটা কিন্তু কেউ বলতে পারবে না। সো একটু ডিফারেন্ট ওয়েতে সে, মানে আমি আগে আমাকে চিন্তা করতে হবে আমি লেআউটটা কিরকম করব। আমি একটা বেস ওয়েবসাইট চিন্তা করব, যে এই ওয়েবসাইটে যেই যে সেকশন গুলো হোম পেজে আছে, ধরেন একটা হোম পেজের মধ্যে 7 থেকে 8টা সেকশন আছে। তো আমাকে চিন্তা করতে হবে আমি এই 7 থেকে 8টা সেশন, এই সেকশন বাই সেকশন আমি বসাবো। এখন আমি এগুলা চিন্তা করে আমি স্ক্রিনশট গুলা নিব, ড্রিবল থেকে নিতে পারি, বিহেন্স থেকে নিতে পারি, তারপরে থিম ফরেস্ট থেকে নিতে পারি। থিম ফরেস্ট একটা বেস্ট এক্সাম্পল হবে। তবে অবশ্যই কপি করা যাবে না। যদি সেটা কপি হয় তাহলে কিন্তু আবার আইডি সাসপেন্ড হয়ে যাবে, এটা কিন্তু ভেজাল, মানে খুবই খুবই স্ট্রিক্ট। তাহলে ওই যে মানুষ শুধু একজনের ডিজাইন বানাইলো আর সেটা দেখে দেখে আরেকজন খালি কপি করে দিল, তাহলে হয়ে যেত, বিষয়টা এত সোজা না। তো এটাই আর কি, যে আমাকে যেই টাইপের আমি ডিজাইন করব, সেই টাইপের ডিজাইনটা আমাকে বেশি বেশি দেখতে হবে। আরেকটা বিষয় হয় কি, যখন আমি 8টা 10টা টেমপ্লেট যখন করে ফেলবো দেখে দেখে, মানে প্র্যাকটিসের জন্য হোক আর হচ্ছে অফিসিয়াল ভাবে হোক, তখন কিন্তু নিজের মাথায় একটা জিনিস গ্রো করে যে আসলে এই সেকশনের পরে এই সেকশনটা হয়। কারণ আমি কোনোদিনই একটা ওয়েবসাইট এখনো পিএইচডি এইচটিএমএল নিজের মতন করেই করি নাই, দেখে দেখেও করি নাই, তখন আমি নিজে জানতে কিন্তু করতে পারবো না, চাইলেও করতে পারবো না। আমাকে আগে ওয়েবসাইট দেখতে দেখতে ওয়েবসাইটের লেআউট গুলা মাথার মধ্যে সেট করতে হবে, যে ফুটারটা আসলে এরকম হয়, একটা স্লাইডার আসলে এরকম হতে পারে, একটা মেনু আসলে এরকম হতে পারে, তখনই মূলত মাথার মধ্যে ডিজাইন আসবে। আলহামদুলিল্লাহ, মানে অনেকদিন ধরে কাজ করতে করতে এই ডিজাইনটা, এই জিনিসটা আমার মাথায় ঢুকে গেছে। এই জন্য অনেক সময় যখন আমার তো ফিক্সড ডিজাইনার নেই, তো যখন দেখি ডিজাইনের চাপ পড়ে যাচ্ছে, তখন নিজে ডিজাইন করা শুরু করে দিই। এবার পিএইচডি দিয়ে না,
ডাইরেক্ট এইচটিএমএল বা ওয়ার্ড পেজ দিয়েই নিজের মতন করে ডিজাইন দিয়ে সেগুলো আবার থিম ফরেস্টে অ্যাপ্রুভ করে ফেলি। এগুলা থিম ফরেস্টে অ্যাপ্রুভ করানো কিন্তু অনেকটা হার্ড, মানে ডিজাইনের বিষয়গুলো অনেক ধরে। হ্যাঁ। তো এগুলা যখন দেখি ডিজাইনের বিষয়গুলো আমি পাচ্ছি না, মানে অনেক সময় তো অনেক ডিজাইনাররা ব্যস্ত থাকে যাদের কাছে হায়ার করি, তো তাদের কাছে যখন না পাই তখন আমি নিজেই ডিজাইন করা শুরু করে দিই। এখন এটা ভেবে যদি বসে থাকতাম যে ডিজাইনার যেহেতু পাচ্ছি না তাহলে কাজ কাম বন্ধ করে দিই, অন্য কিছু করি, নিজেকে তো চেষ্টা করতেই হবে, তাই না? মানে একটা তো অপশন, থার্ড অপশন রাখতেই হবে বা সেকেন্ড অপশন রাখতেই হবে, যে কোনো কিছু না পেলে যে না আমি একটা কিছু করতে পারি, যেহেতু পড়ার বেশ কাজ করতেছি আর কি, তাই না? না ভাই, এই যে আপনি যেগুলো বলতেছেন সবই তো হার্ড ওয়ে বলতেছেন, মানে আপনি এমন বলতেছেন যেটা হচ্ছে পরিশ্রম করতে হবে। সো তখনই একটা কমন প্রশ্ন আসে, ভাই শর্টকাট শর্টকাট নাই কোনো? শর্টকাটের বিষয়টা হচ্ছে ভাই, মানে আমি যদি মানে ক্লায়েন্ট বেসড কাজ করতে চাই, তাহলে তো আসলে ভাই এত কিছু মানে ডিজাইন নিয়ে পড়াশোনার কিছু নাই তেমন। ক্লায়েন্টের যদি বলে যে আমার এই ওয়েবসাইটটা আছে, এটাকে তুমি একটু মডিফাই করে নতুন করে বানিয়ে দাও, তাহলে ক্লায়েন্টের সাইটে যে যে কন্টেন্ট আছে ওইগুলা দিয়েই আমি আমার নতুন করে হয়তো বা ওইটা 1000 রেজলিউশনে করা, আমি এটা 1170 করে দিলাম, আর একটু সুন্দর করে ইমেজ টিমেজ নতুন করে দিলাম, হয়ে গেল ডিজাইন। কিন্তু আমি যখন প্রোডাক্ট বেসিসে কাজ করব, মানে প্রোডাক্ট সেলিং এর জন্য একটা কোনো একটা আইটেম বানাবো, ডিজাইন বানাবো, তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আসলে এটা মানে মার্কেট স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা। আমি একটা ডিজাইন বানায় দিলেই সে কিন্তু নিয়ে নিবে না। ওই যে বললাম যে একটা বিজনেস ওয়েবসাইটে কি কি দরকার সেই জিনিসগুলো আমি রিকোয়ারমেন্টে ফিল আপ করছি কিনা, এটা আমাকে আগে চিন্তা করতে হবে। এই জন্য আমি প্রথমেই বলছি যে একটা বিজনেস ওয়েবসাইট বা একটা কনস্ট্রাকশন বা একটা মেডিকেল ওয়েবসাইটকে যদি আমি চিন্তা করি যে আমি আজকে একটা মেডিকেল ওয়েবসাইট বানানো শুরু করব, তাহলে আমাকে যে কোনো একটা মেডিকেল ওয়েবসাইটকে মানে আমাকে আগে একটা আইডল হিসেবে মানতে হবে, যে এই ওয়েবসাইটটা যা আছে এই সেকশনের পরে এই সেকশন আমি আমার মতন করে এক একটা করে সেকশন বানাবো, তখনই কিন্তু আসলে একটা ডিজাইন করা সম্ভব। আর আমি যদি আমার মতন মানে ভাবি যে এখন একটা সেকশন দিব, এখানে একটা সেকশন দিব, তাহলে না ডিজাইনটা কিন্তু ভালো হবে না। আর ডিজাইনটা যখন ভালো হবে না তখন ডিজাইনটা অ্যাপ্রুভ হবে না। আপনাকে অবশ্যই একটা আইডল মেনে আপনাকে কাজ করতে হবে, যেহেতু আপনি জানেন না ডিজাইনের কোয়ালিটিটা কিভাবে করা উচিত। মানে ডিজাইনের বিষয়টা টোটালি কিন্তু মানে ডিজাইন যত দেখবেন ডিজাইন তত মাথার মধ্যে ঢুকবে। মানে এটা আসলে এই যে কোডিং টাইপের বিষয়টা না যে আমি একটু মানে একটু প্র্যাকটিস করলাম, এখানে দিলাম, এটা হয়ে গেল, এরকম না। ডিজাইন জিনিসটা হলো টোটালি সেন্সের বিষয়। মানে আমার এখানে এই জিনিসটা ভালো লাগতেছে কিনা, এটা আগে নিজের মাথায় ঢোকাতে হবে, তাহলে সে অবশ্যই কাজ করতে পারবে। মানে অবশ্যই সে একটা টেমপ্লেটের মানে ডিজাইন করে ফেলতে পারবে। মানে এখানে আসলে কঠিন কিছু না, মানে যে কোনো একটা ডিজাইনকে বেস ধরে আমাকে জাস্ট সেকশন বাই সেকশন জিনিসগুলা মানে অনেক ডিজাইন দেখতে হবে। মানে আমি নিজে বানাতে পারবো না প্রথম অবস্থায়, সে যখন অনেকগুলা আইটেম করে ফেলবে তখন কিন্তু নিজে থেকে বানাতে পারবে। আপনি খেয়াল করলে দেখবেন যারা ডিজাইন করে তারা কিন্তু অনেক ওয়েবসাইট দেখে 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 আইডিয়া নেয়। এরকম করে না যে মানে সব ডিজাইনের কথা বলতেছি না, ম্যাক্সিমাম ডিজাইনের কথা বলতেছি। দেখবেন অনেক ওয়েবসাইট দেখে, অনেক ওয়েবসাইট দেখে তারা ওইখানে এইভাবে করছে, আমি তাহলে এই জিনিসটাকে আমার এখানে এই সিস্টেমে করব। এইভাবে মূলত কাজগুলো করতে হবে আর কি। মানে এটা একটু মনে করেন প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, কিন্তু যখন কতগুলো আইটেম করে ফেলবে তখন কিন্তু মানে আর এত বেশি কষ্ট হবে না। মানে প্রথম অবস্থায় কিন্তু সবকিছু একটু মনে হয় ভেজাল, কিন্তু পরে কিন্তু আর ভেজাল থাকে না। মানে তার মানে ভাই, যদি আমরা শর্টকাটের কথাই বলি, হুম। সবচেয়ে সহজ শর্টকাট হইতেছে ভালো মতো সময় দিয়ে পরিশ্রম করা, কারণ এটা করলেই সবচেয়ে ভাই শর্টকাটের রেজাল্ট পাওয়া যাবে। শর্ট আসলে যে জিনিসটা শর্টকাটে যাওয়া হয় ওই জিনিসটার মধ্যেই ভেজাল থাকে, এবং হচ্ছে হুম, সেই হুম। জিনিসটা কপি হওয়ার চান্স থাকে বেশি। শর্টকাটে যত যে জিনিসটা করা হয় ডিজাইনের ক্ষেত্রে মনে হয় যে থাক এটা তো কেউ বুঝবে না, এই জিনিসটা কপি করে ফেললে তো কেউ বুঝবে না। এখন দেখা গেছে আপনার প্রোডাক্ট আমি কপি করছি, আপনি কিন্তু টের পারলেন না। না, আপনার যে পরিচিত একজন আছে, হ্যাঁ, আপনার কমিউনিটি আরেকজন পরিচিত আছে, ওই জন হয়তো বা কোনো একটা টেমপ্লেট ভিউ করতেছে, দেখতেছে ওই ভাইয়ের আইটেমে তো এরকম একটা সেকশন দেখছি, দে এটা ভাইকে বলে দিই, স্ক্রিনশট দিয়ে আপনাকে বলে দেয়, আপনি আবার ইনভার্টার দিতে কমপ্লেন করেন। মানে যার আইটেম সে কিন্তু দেখে না, আমার আইটেম কপি হয়। মানে আমি তো আমার যত আইটেম ম্যাক্সিমাম আইটেম এই মানে প্রিমিয়াম পিএইচডি থেকে এসটিএমএল গুলা করায় দেখানো হয়, হ্যাঁ। তখন হয় কি, আমার স্টুডেন্টরা করে কি ওই পিএইচডি টাকে আবার এসটিএমএল করে আবার থিম করে সাথে সাবমিট করে, ঠিক আছে। সিম্পল সাথে সাবমিট করে, আমি তো দেখি না এত তো আইটেমের মধ্যে, আমি কিভাবে বুঝবো এটা আমার আইটেম নাকি, আমি তো এতগুলো দেখার টাইম নেই। তো আমাকে আবার আরেক স্টুডেন্ট বলে যে স্যার দেখেন আপনার আইটেম যে এটা দিয়েছিলেন ইউটিউবে, দেখেন এই যে আপনার আইটেম থিম করে আরেকটা অ্যাপ্রুভ করে ফেলছে সেম। পরে আমি বললাম, কি ব্যাপার, লিঙ্ক দাও তো। লিঙ্ক দেয়, পরে আমি ইনভার্টারতে কমপ্লেন করে ওই ইয়া অ্যাকাউন্ট ওই আইটেমটাকে হাইড করি। আমার এরকম 3 থেকে 4 বার এরকম হয়েছে, মানে 4টা আইটেম এরকম ফুল ক্লোন হয়ে গেছে, ক্লোন করে ফেলছে, ক্লোন করে ওইটাই থিম পরিষদ দিতে, মানে জানে না, স্টুডেন্টদের দোষ দিতেছি না, তারা জানে না যে এটা আসলে দ্বিতীয়বার সাবমিট করা যাবে না।
হ্যাঁ, এরকম হয়ে যায়। মানে বুঝতে পারছি ভাই, তাহলে এই 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 জায়গাগুলোতে আসলে পরিশ্রম করার কোনো বিকল্প নাই, নিজের পরিশ্রম বারবার দেখার কোনো বিকল্প নাই। হয়তো একদিনে ভালো হবে না, 2 দিনে ভালো হবে না, বাট এটা একদিনে ভালো ধাপে হবে না। ধাপে 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 আস্তে আস্তে আমাদের যাইতে হবে। এখন রাইট। মানে ধরেন জাস্ট আমরা থিম ফরেস্টের বাইরে যদি আমরা ইন জেনারেল ওয়েব ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, মানে এইখানে ধরেন আমি এইচটিএমএল সিএসএস যদি শিখি, আমি যেটা বিশ্বাস করি যে এটা আমার খুব ভালো করে শেখা উচিত। তার রাইট। মানে যে একটা লেভেল যে ক্রস করার যে ব্যাপারটা, যে আমি এই লেভেলটা ক্রস করে ওই লেভেলে যাবো, বা আমরা আমার কাছে মনে হইতেছে যে ভাই এখন অনেক রিসোর্স, অনেক গাইডলাইন, এই যে এইরকম ধরেন অনেক লাইভ সেশনে আপনার মতো মানুষ তারা সময় দিতেছেন, কথা বলতেছেন, বা আরো অনেক হয়তো ভিডিও বানাইতেছে, এতগুলা রিসোর্সের ভিতরে আমরা মনে হয় ভাই মূল জিনিসটাই অ্যাভয়েড করে যাইতেছি, যে আমাদের আসলে নিজের বইসা কোড করতে হবে, নিজের বইসা কাজ করতে হবে। তো এটা যতদিন আমরা করবো না ততদিন আমার মনে হয় না যে ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ আছে। তবে হ্যাঁ, এই এরকম সেশন বা এরকম অনেক অন্যান্য সেশন যারা আয়োজন করেন এগুলো দরকার আছে, কারণ এখান থেকে অনেক ইনসাইট পাওয়া যায়, আইডিয়া অনেক পাওয়া কিছু যায়। জানতে পারা যায়, নিজেদের হুম কোশ্চেন হুম। করারও সুযোগ থাকে আর কি। সো সেটাই। সেক্ষেত্রে যদি মানে কেউ এখন পার্সোনালি এখন যদি আসলে সে শুরু করতে চাইতেছে, ওকে ফাইন, আমি যত ভুল করছি করছি, আমি ফ্রম দা ভেরি বিগিনিং এখন থেকে আমি আসলে নিজেকে রেডি করতে চাই, বাট এখনই ধরেন সে ফিক্সড করা কি জরুরি যে আপনি কোন সেক্টরটার জন্য যাইতে চাইতেছেন? আপনি কি থিম ফরেস্টের জন্য যাইতে চাইতেছেন, হুম নাকি হুম আপনি হুম। মানে আপওয়ার্কের জন্য, নাকি আপনি ওয়ার্ডপ্রেসের জন্য? এটাতে আবার আরেকটা প্রশ্ন আসে যে ভাই থিম ফরেস্টে গেলে লাভ বেশি হবে নাকি ওয়ার্ডপ্রেসে গেলে লাভ বেশি হবে? এই যে যে লাভের হিসাব নিকাশটা ভাই, মানে আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে এটা হঠাৎ দোষেরও না। মানে একটা সময় আপনি যখন এগুলো শুরু করছিলেন তখন কিন্তু ওই যে প্যাশন ট্যাশনের অনেক কিছু ব্যাপার ছিল, এখন আর প্যাশন নাই ভাই। হুম এটা হুম। হচ্ছে একটা সাস্টেনেবল হ্যাঁ হ্যাঁ। ক্যারিয়ার, এই জন্য মানুষ এখানে যাইতে চায়, অবশ্যই। সহজ কথা। হুম হুম হুম। তো এটা দোষের কিছু না, এটা খুবই ভালো কথা। তাহলে সেটাই সেটাই। সেক্ষেত্রে আমার ক্যারিয়ার এক্সপেকটেশন, আমার শেখার জার্নি, এই দুটো জিনিস আসলে আমি ব্যালেন্স করব কিভাবে? আমি কিভাবে ব্যালেন্স করে আগাইতে পারি যে আমার যাতে দুইটাই ঠিক থাকে? এখন হচ্ছে আপনার যদি ব্যালেন্সের কথাই যদি বলেন, তাহলে একটা সময় হয়, যেমন আমি কিছু এক্সাম্পল দেই। যেমন ধরেন আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা আমার টিউটোরিয়াল দেখে কাজ শিখতেছে শিখতেছে, অনেক কিছু শিখছে, কিন্তু ওই যে শেষ পর্যন্ত যায় না, প্র্যাকটিসটা শেষ পর্যন্ত করে না। হয়তো বা একটা প্লে লিস্টে 20টা ভিডিও আছে, সে 5টা বা 6টা ভিডিও দেখছে, ঠিক আছে, সবগুলা প্লে লিস্ট থেকে 5টা বা 6টা করে ভিডিও দেখছে। এই যে পরের স্টেজে গুলা কি কি দেখানো হয়েছে, লাস্টে ফিনিশিং এ কি কি আসলে দেখানোর বিষয় আছে, এই জিনিসগুলা দেখে না। এবং লাস্টের দিকে ডিপ্লোমা বিএসসি এগুলো কমপ্লিট করে বলে যে স্যার আমি তো ভাই আমি তো আপনার প্লে লিস্ট থেকে অনেকগুলাই দেখছি। আমি বলছি, অনেকগুলো দেখছেন বলতে কোনোটাকে কমপ্লিট করছেন? না ভাই, আমি তো কমপ্লিট করি নাই, 5টা 6টা এগুলো দেখছি। তাহলে এই যে সময়গুলা নষ্ট করা হলো, একটা শেষ সময়, এখন প্রশ্ন আসে যে আমি তো বিএসসি কমপ্লিট করে ফেলছি, এখন তো আমাকে বাড়ি থেকে বলতেছে জব করতে। তো এই চিন্তাটা ওই সময়, মানে আমি আগে বলতেছি যে সময়ের কথাটা, মানে শিখার সময়ের বিষয়টা, ওই চিন্তাটা কিন্তু মানে বিএসসি তে যখন ভর্তি হয়েছে তখনই কিন্তু চিন্তাটা করা উচিত ছিল যে বিএসসি শেষ হলেই তো আমাকে আসলে একটা কিছু করতে হবে। আর যদি আমি শুধু কাজ না জানি, বা আমি আমার এই পড়াশোনার পর যদি কিছু না জানি, যদি আমি এই সেক্টরে কাজ করতে যাই, তাহলে তো আমি জব পাবো না, তাহলে আমাকে বা কাজ পাবো না, তাহলে আমাকে এই রিলেটেড কাজগুলা পড়াশোনা শেষের আগেই করতে হবে। আর এখন যারা ভুল করেই ফেলছে, বিষয়টা হলো যে আমি সময়টা নষ্ট করেই ফেলছি। প্রথমে বললাম যে আমার সময় থাকতে আমাকে এই জিনিসটা ডিসিশন নিতে হবে যে আমি কোন জিনিসটা শিখবো, কোন জিনিসটা করব। আর যারা সময় অলরেডি নষ্ট করে ফেলছে, যারা অনেকে মাঝে মাঝে মেসেজ দেয়, তো তাদের জন্য যেটা হবে যে যেটা হয়ে গেছে সময়, তো সেটা তো আর ফিরে পাওয়া যাবে না, তাই না? তো সেটা আর ফিরে পাওয়া যাবে না, এবং সেটা নিয়ে যদি চিন্তা করি তাহলে লাভও হবে না। তো আমাকে যেটা করতে হবে যে এক্স্যাক্টলি আমি তাহলে এই যে 2-3 লেভেলে একসাথে মুভ না করে যে কোনো একটা লেভেলে আমাকে আগে সাস্টেন করতে হবে। যে ওই লেভেলে আমাকে সাস্টেন করে যে আমি নিজে থাকা খাওয়া বাবদ, নিজের যে চলাফেরা বাবদ, বাড়িতে টাকা পাঠাতে পারলাম কিনা, এটা করতে পারলাম কিনা, এটা প্রথম 6 মাস চিন্তা বন্ধ করে দিতে হবে। প্রথমে 6 মাসে নিজে চলতে পারবো কিনা সেই চিন্তাটা যদি করতে পারি, সেই চিন্তাটা বা সেই টাকা পয়সাটা ইনকামের যদি আমি ব্যবস্থা করতে পারি, তাহলে আশা করি সে 6 মাস পর সে একটা স্টেবল পর্যায়ে চলে যাবে। তাকে 6 মাস কষ্ট করতে হবে, হার্ড এন্ড সোল। 6 মাস খুবই কষ্ট করতে হবে। মানে আমরা আসলে 2-3 মাসে যেই কথাটা বলি না, আসলে 2-3 মাসে আসলে রিকভার করাটা একটা মানুষের খুব বেশি কষ্ট হয়ে যায়। মানে এটা আসলে মানে ট্রেনিং সেন্টার, বিশেষ করে অনেক ট্রেনিং সেন্টার বলে ফেলে যে 15টা ক্লাসে 10টা ক্লাসে আমরা সব শিখাই ফেলবো। এটা ভাই আপনি নিজেও স্বীকার করেন যে আসলে সম্ভব না। একজন মানুষকে 15-20টা 10টা ক্লাস করিয়ে বা একটা কোর্সে সব শিখায় ফেলা, এটা আসলে ভাই কোনো দিনই সম্ভব না। এটা এই জন্যই বললাম যে 6 মাস সময় যদি হার্ড এন্ড সোল সে যদি কষ্ট করে,
তাহলে সে ভালো কিছু করতে পারবে, এবং সে একটা বিষয় করতে হবে। ওই যে বললাম, আবার যদি এক মাস এই বিষয় করলাম, এক মাস জাভাস্ক্রিপ্ট, এক মাস পিএইচপি, তাহলে তো সে আগের মতনই হয়ে গেল বিষয়টা। তা আমাকে তো একটা বিষয় টিকে থাকার জন্য, মার্কেটে টিকে থাকার জন্য আমাকে যে কোনো একটা বিষয়ে সাস্টেন হতে হবে। যে একটা জিনিস দিয়ে শুরু করব, এই শুরুটা দিয়ে আমার পরের বিষয়গুলো ক্লিয়ার করব। সারাদিন আমি কাজ করব, এই একটা বিষয়ে কাজ করব, যখন আমার হাতে অবসর টাইম থাকবে, বা আমি যদি জবের কথা চিন্তা করি, যে আমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত একটা টাইম দিব, এই টাইমের মধ্যে আমি রেগুলার বেসিসে একই কাজ করে যাব, বাসায় এসে রেস্ট নিয়ে প্রতিদিন 2 ঘন্টা করে নতুন কিছু শিখবো। এই যে তার একটা শিখার একটা মেন্টালিটি যখন তৈরি হবে, তখন কিন্তু সে সাস্টেন করতে পারবে। আদারওয়াইজ সে যদি ভাবে যে না, আমি যা করতেছি তা দিয়েই তো আমার হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আমি তাহলে কিন্তু সে 2 বছর পরে যে থেমে যেতে হবে, 2 বছর পরে যে মনে হবে যে না, আমি আসলে 2 বছর, মানে আমাদের মধ্যে মাঝে মাঝে এটা এমন গ্রো করে, আমি তো আমার পাশের একজন স্টাফ, তার স্যালারি 30,000 হয়ে গেল, তার স্যালারি 40,000 হয়ে গেল, আমিও তো 2 বছর তার সাথে কাজ করি, তাহলে আমার কেন 20,000 পরে আসলো? তো তোমার সাথে স্টাফ যে অফিসিয়াল টাইমের পরেও যে সে যে এক্সট্রা ওয়ার্ক করে, এক্সট্রা পরিশ্রম করে, সে যে নতুন কিছু শিখে তার স্কিলটা ডেভেলপ করলো, কিন্তু তুমি তো সেটা করো নাই। নিজের উপরও কিছুটা ডিপেন্ড করে শেখাটা। যদি নিজে নিজের জিনিসটা শেখা না হয়, কোনো টিচার তাকে জোর করে কিন্তু শেখা দিতে পারবে না। তো নিজেকে, একটা টিচার লাগে হলো তাকে গাইডলাইনটা ধরে দেওয়ার জন্য, এই জিনিসটা শিখিয়ে দেওয়ার জন্য। এখন আমি একটা স্টুডেন্টকে অনেক শিখালাম, সে যদি বাসায় যে প্র্যাকটিসই না করে, সে আজীবনেও কিন্তু কিছু করতে পারবে না। প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। এই প্র্যাকটিস যদি সে মানে সময় হারে, যদি 6 মাস সময় প্র্যাকটিস করে, যে কোনো একটা বিষয় সে ভালো করতে অবশ্যই পারবে, এবং সে যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে। এটাই, মানে এর ভাই বেশি খুবই কোনো মানে এছাড়া খুবই ওয়ে মানে নাই। গুরুত্বপূর্ণ কথা বলছেন, মানে আমি নিজে পুরাটা টাইম মনোযোগ দিয়ে, মানে আজকে আপনার পাই আমার জন্য অনেক ভালো হয়েছে। মানে আমার নিজেরও অনেক দিনের অনেক কোশ্চেন ছিল যেগুলোর হয়তো অ্যান্সার মানে আমিও দিতাম অনেককে, বাট মানে আপনার কাছ থেকে জানাটা আমার খুবই দরকার ছিল আর কি, মানে প্র্যাকটিক্যালি জানার জন্য। ভাই আমার আরো কিছু কোশ্চেন আছে, যদি আপনি কিছু মনে না করেন আর কি। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। মানে না, আপনি বোরিং ফিল করলে জানায়েন আর কি, না, 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 বিরক্তি না, ফিল। না, বোরিং, বোরিং এর কিছু নাই, বলেন। না এখন ভাই মানে মানে যেহেতু বিগিনারদের আপনার সবসময় আমি দেখছি যে বিগিনারদের নিয়ে আপনার অনেক চিন্তা, আমাদের হুম, কমিউনিটি অনেকেই এমন আছে যারা অনেক অ্যাডভান্স টপিক শিখাইতেছে। হুম, আহ, হুম, হুম। আলহামদুলিল্লাহ, এটা খুবই খুবই ভালো কথা, বাট আমি যেটা বিশ্বাস করি এই বিগিনার ফেজটা হইতেছে কনফিউজড হওয়ার সবচেয়ে বড় জায়গা, এইখানেই সবচেয়ে বেশি রাইট। কনফিউজড হবে। যে ব্যক্তি রিয়্যাক্ট বা ভিউজেস শেখার লেভেলে চলে গেছে, ওর হ্যাঁ, হ্যাঁ, আসলে কনফিউজড হওয়ার কিছু নাই। ও কিছু জানে যে নাই। ওর কই যেতে হবে, ওর কি করতে হবে। যে নোট শিখতেছে সে জানে যে তার কি করতে হবে, কিন্তু রাইট। এইখানটাই হলো সবচেয়ে বেশি কনফিউজ। আমি যে বললাম যে ব্যালেন্স করতে পারে না, যে হ্যাঁ, ক্যারিয়ার কি করব। এবং আপনি যে কথাটা বারবার বলতেছেন যে যে কোনো টপিক, সেটা যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু ওইটা খুব ভালো মতো শিখতে হবে। তাইলে সেটাই। হয়তো ওইটা দিয়ে নতুন জার্নিটা হবে এবং কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিসগুলা শিখতে হবে। এই সেখানেই ভাই আমার মানে পরের প্রশ্নটা, যে এখন ধরেন হ্যাঁ, এত বেশি রিসোর্স, এখন শেখাটাই আসলে চ্যালেঞ্জিং। মানে সেটাই। মানে খুবই চ্যালেঞ্জিং এই কারণে, ধরেন কথার কথা আমি জাভা স্ক্রিপ্টের টিউটোরিয়াল বানাইতেছি, আরেকজন হুম, বানাইতেছে, আরো একজন বানাইতেছে, আরো একজন বানাইতেছে। সো আমি করলাম কি, ধরেন যে কোনো একটা প্লে লিস্ট আমি শেষ করলাম, কোন রকমের কোড হুম, টোড করলাম, 2 মাস চলে গেল, আমি সব ভুলে গেলাম। তারপর হুম, আমার হুম, মনে হলো যে না, এখন তো আমার আবার আর একটা প্লে লিস্ট শুরু করা দরকার। হুম, সো হুম, হুম, এই হুম। যে টিউটোরিয়ালের লুপে আমরা পড়ে যাইতেছি। হ্যাঁ, 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 আপনাদের আমাদের ওই সময়ে ভাই টিউটোরিয়াল ছিল না, একদিক দিয়ে ভালো ছিল, মানে যা হ্যাঁ, ছিল তাই দেখতাম, মানে এত কিছু করতাম না। তাহলে হ্যাঁ, এখন হ্যাঁ, হ্যাঁ। ধরেন একজন যদি ওই যে যে বললাম যে সময়টা নষ্ট করে ফেলছে বা ভুল করে ফেলছে, 30-35 বছর বয়সে চলে আসছে, এখন সে রিকভার করতে চাইতেছে। সো এই যে 6 মাসের কথা যেটা বললেন, সো এই 6 মাসের শেখাটা মানে আসলে কিভাবে তার মানে কিভাবে আসলে ইউটিলাইজ করা দরকার, সে টিউটোরিয়াল কিভাবে দেখবে বা কিভাবে তার আসলে প্র্যাকটিসটা করা দরকার, এটা রুটিনটা কিরকম হইতে পারে? এটা রুটিনটা আপনার, ধরেন, সে এটা করতে পারে যে, ধরেন আমি যে কোনো একটা টপিক তো সিলেক্ট করতে হবে আমাকে, তাই না? আর টপিকটা যদি আমি প্রথমেই যদি অনেক অ্যাডভান্স টপিক সিলেক্ট করে ফেলি, তখন কিন্তু এটা 6 মাসে কভার করাটা অনেক কষ্ট হয়ে যাবে নিজে নিজে। তো প্রথমে আমি যেহেতু শুরুটা কিন্তু মানুষ কেউ বড় পাইথন দিয়ে শুরু করে না কিন্তু ভাই। আমার জানা মতে এখন পর্যন্ত যারা ওই যে পাইথন করতেছে এ করতেছে, তারা কিন্তু শুরুতেই পাইথন করা শুরু করে দেয় নাই। তারা কিন্তু আগে অন্য ল্যাঙ্গুয়েজ শিখে শিখে আসছে, পরে কিন্তু পাইথন শুরু করে তারা, বা নেক্সট লেভেলের কাজগুলো করে। শুরুটা অবশ্যই যে জিনিসটা তার রিকভার করার মতো, ওই জিনিসটা তাকে শিখতে হবে। এখন সে জানে না বিদায়, সে পারে না বিদায়, কিন্তু তাকে তাকে তার জন্য বলা হইতেছে যে 6 মাসে একটা বেসিক একটা বিষয়, সেটা হতে পারে ধরেন ওয়েবসাইট ডিজাইনের উপরে বা গ্রাফিক্স ডিজাইনের উপরে একদম লেগে থাকতে হবে। কিন্তু তাকে অবশ্যই যে কোনো একটা সিস্টেমে তাকে মানে একটা গাইডলাইনে থাকতে হবে। মানে 6 মাস যদি তার মতন করে
সে যদি খালি শিখতেই থাকে তাহলে কিন্তু হবে না। তাকে অবশ্যই যে কোনো একটা গাইডলাইনে থাকতে হবে, যে হ্যাঁ আমার এই গাইডলাইনটা যদি আমি ফিল আপ করি, যে কোনো একটা টিচারের কাছ থেকে, যে কোনো একটা ভালো একটা ইনস্টিটিউট থেকে, আহ, যারা ভালো গাইডলাইন দিতে পারে, যারা ভালো কাজ শেখায় তাদের কাছ থেকে একটা গাইডলাইন নিয়ে ওই গাইডলাইন যদি সে 6 মাসটা রিকভার করে, যে হ্যাঁ এই গাইডলাইন তোমাকে দিলাম, বা এই কোর্সে তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে এবং এই জিনিসগুলো আমরা শিখাচ্ছি, ওই টাইপের জিনিস সে যদি সম্পূর্ণ শেষ করতে পারে 6 মাসের মধ্যে, তাহলে সে সাস্টেন করতে পারবে। আর যদি সে 6 মাসে শুধু শিখেই গেল কিন্তু কি শিখলো সে নিজে জানে না, তাহলে কিন্তু 6 মাস কোনো কাজে লাগবে না। মানে অবশ্যই একটা গাইডলাইন লাগবে, যে তার পরিচিত হোক বা ভালো একটা ইনস্টিটিউট হোক, মানে যে কোনো একটা ভালো, এখন যদি ভালো ইনস্টিটিউট ছাড়া যদি খারাপ জায়গার মধ্যে পড়ে যায় তখন কিন্তু আবার সেই চক্করের মধ্যে পড়ে যাবে। তো ভালো মন্দ তাকে তো অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, তাই না? এই সিলেক্ট করাটা যদি সে না করতে পারে তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। তো যে কোনো একটা গাইডলাইনের মধ্যে পড়ে সে যদি শিখে 6 মাস সময় দেয় তাহলে ভালো করতে পারবে। মানে যারা অনলাইন কমিউনিটিতে অলরেডি গাইডলাইন দেয়, মাঝে মাঝে টপিক গুলা শেয়ার করে যে আসলে এই জিনিসগুলা শিখলে ভালো হবে, এই জিনিসগুলা শিখলে ভালো হবে, এক্সপার্ট লোকদের কাছ থেকে এই জিনিসগুলা জানতে হবে, যে আসলে কোন জিনিসগুলা আমাকে জানতে হবে। তারপরে সে যদি সেই বিষয়গুলো যদি শিখে তাহলে সে কাজ করতে পারবে। কিন্তু ওই যে প্রথমেই যদি অ্যাডভান্স টপিকের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু সে কিন্তু মানে ইয়েটা পথটা হারিয়ে ফেলবে অনেক সময় কিন্তু। অ্যাডভান্স টপিকের ক্ষেত্রে গেলেই কিন্তু যে ব্যক্তি সহজ জিনিসটাই রিকভার করতে পারে না এতদিনে, সে অ্যাডভান্স জিনিসটা 6 মাসের মধ্যে কিভাবে কভার করবে, 5 মাস 6 মাসে কভার করবে? আমি সবসময় এর আগেও যত জনের সাথে আমি লাইভে কথা বলছি সবার সাথে আমি কিন্তু একই কথা বলছি, যে শুরুটা যে করে তাকে অবশ্যই বেসিকটা দিয়ে শুরু করতে হবে। অ্যাডভান্সটা দিয়ে যারাই শুরু করতে চায় তারা কিন্তু থেমে যায়। আমি আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি। কিন্তু আ- আপনি যেটা বললেন যারা ভিউ জেস পারে, রিয়েক্ট জেস পারে, তারা তো এইসব নিয়ে চিন্তা করবে না। যারা শুরুটা করতে যাচ্ছে তাদেরটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারাই কিন্তু শুরু করতে যায় অনেকে কিন্তু থেমে যায়। যারা অলরেডি শুরু করে ভালো পজিশনে চলে গেছে তাদেরকে তো আর কোনো গাইডলাইন দরকার নেই, তারা তো নিজেটা নিজেই বুঝতেছে। কিন্তু যারা এখনো শুরু করে নাই তাদের জন্য আহ, শুরুটা দিয়ে কাজ শেখা শুরুটা দিয়ে ওয়েব টেমপ্লেট দিয়ে শুরু করতে পারে, গ্রাফিক্স ডিজাইনের শুরু করতে পারে, তাহলে কিন্তু সে ভালো করতে পারবে। আদারওয়াইজ তার হাতে যদি হিউজ টাইম থাকে তাহলে তো ভাই আর কোনো কথা নেই। বিষয়টা হলো টাইমের বিষয়, তাই না? যদি টাইম থাকে অনেক তাহলে তো আর শিখার শেষ নাই, শিখতে শিখতে তো মানুষ দিশেহারা হয়ে যাবে। কিন্তু শিখার তো শেষ না, আমার একটা জায়গায় গিয়ে আমাকে অবশ্যই আর্নিং এর চিন্তা করতে হবে, তাহলে তো আমি সামনে আগাতে পারবো না, তাই না? আমি শিখে গেলাম টাকা পয়সা পেলাম না, সামনে চলবো কি করে? বাবা মা তো সারা জীবন তো শুধু আমাকে টাকা দিয়েই যাবে। আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? আমার তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব এটাই করতে হবে। তো শুরুটা অবশ্যই বেসিক কিছু দিয়ে করা উচিত। তার মানে ভাই মানে যে কোনো একটা টপিক সে সিলেক্ট করুক যে কোনো একটা এবং টপিক, করে শুধুমাত্র টিউটোরিয়াল না দেখে সে ওইটা শুধু রিলেভেন্ট করে টিউটোরিয়াল না। এমন কিছু প্রজেক্ট বানাক বা এমন কোনো কাজ করুক যেটা হয়তো পারফেক্ট হবে না, দেখতে হয়তো রাইট। সুন্দর হবে না, খুব বেশি হয়তো রাইট। ফাংশন থাকবে না, সে হুম। কিছু একটা দাঁড় করানোর পরে তার মেন্টর হইতে পারে, হুম। কমিউনিটির বড় ভাই হইতে পারে বা যে কোনো হইতে পারে, তার কাছে সে একটা প্রেজেন্ট করতে পারে। এবং অবশ্যই। আমার মনে হয় ভাই এখানে একটা ছোট্ট ইগো কাজ করতে পারে, যে মানে হুম। ইগো, আমি আসলে শব্দটা ইগো বলতে চাই না, মানে ধরেন আমাদের একটা হিউম্যান নেচার থাকে যে ধরেন আমি একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ। পারি না, আপনার কাছে যে আমি বলবো যে যে ভাই আমি তো এটা পারতেছি না, আমার হুম। যেটা হুম। চিন্তা থাকবে যে ভাই এটা কি মনে করবে আমি যদি বলি যে আমি হুম। পারি হুম। না হুম। বা হুম। এই সেই হুম। হাবি হুম। জাবি, যে আমারও তো একটা অনলাইন ইমেজ আছে, আমি সব গ্রুপে হুম। গিয়ে হুম। হুম। গিয়ে মানে ধরেন অনেক সলিউশন দেই, অনেক বড় বড় কথা বলি, তো আমি এগুলো বলতে হয়তো আনইজি ফিল করবো। হুম। আমার হুম। মনে হুম। হয় কি ভাই শেখার ক্ষেত্রে এইরকম এই যে একটা কথা বলে না মানে লাজ লজ্জা ভয় এগুলা থাকলে আসলে প্রেম নয়, তো সেরকম না, প্রোগ্রামিংও নয় ভাই মানে এইগুলা থাকলে সেটাই ভাই, হবে না, মানে আপনার সেটাই। শেখার সময় ওপেন বোধহয় থাকলে অনেক বেটার হয় আর কি। সো তার মানে কি আমরা এটা বলতে পারি ভাই যে যে কোনো আপনি টপিক ধরে শুরু করেন, সুন্দর হুম। কিছু প্রজেক্ট বানানোর চেষ্টা করেন, দেন ওইটা আপনি আপনার কমিউনিটি সিনিয়র যে আছে তার কাছ থেকে একটা রাইট। ফিডব্যাক নেন, দেন ওইটা রাইট। রাইট। ইমপ্রুভ করেন, এইভাবে আপনি 6 মাস চলেন। তার মানে জাস্ট টিউটোরিয়াল দেখে 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 কিন্তু শেষ করলে হবে না। রাইট। আমি ভাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যেটা আমি এখন আপনি যেটা শেয়ার করলেন ওইটাই করা হয়েছে। আমি যখন 2014 সালে আর আর ফাউন্ডেশনের রাসেল ভাইয়ের কাছে যখন কুষ্টিয়াতে গিয়েছিলাম ডিপ্লোমা ইন্টার্ন করতে, তখন ওইখানে বসে তো আমি পিএইচডি টু এইচটিএমএল গুলা প্র্যাকটিস যখন করতাম, তখন যেই সাইটটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ভালো করছি, হ্যাঁ, ওইটা আমি কি করতাম, ওই যে হোস্টিং এ আপলোড করে তারপর সেটা আমার যত পরিচিত ভাই ব্রাদার ছিল যারা এই রিলেটেড কাজ অলরেডি করতেছে তাদেরকে ফেসবুকে লিঙ্ক পাঠাতাম, বলতাম ভাই দেখেন আমি এই কাজটা করছি, ভিডিও টিউটোরিয়াল ছাড়া গুগল থেকে এই পিএইচডিটা ডাউনলোড করে আমি নিজে নিজে এই কাজটা করছি, এই পিএইচডি থেকে এইটা করলাম, কেমন হয়েছে একটু দেখেন তো। মানে এটা কিন্তু এরকম না যে
তাকে আমি দেখাইতেছি নিজেকে ভালো, নিজে পারি এটা বোঝানোর জন্য না, মানে আমি তার কাছে ফিডব্যাকটা নেওয়ার জন্য আমি তাকে মেসেজ দিয়েছি, বলছে ভাই দেখেন তো এই কাজটা কেমন হয়েছে। পরে সে দেখে বলতো কি যে হ্যাঁ তোমার জিনিসটা ভালো হয়েছে, তবে আরো প্রফেশনাল করা ট্রাই করো। তখন আমার মাথার মধ্যে ক্র্যাশ করতো যে হয়তো বা এখানে কিছু মিসিং আছে, তাহলে আমাকে আরো ভালো খুঁজে খুঁজে ভালো করে কাজ করতে হবে, আরো মনোযোগ দিয়ে কাজ করতে হবে। মনোযোগটা কিন্তু এভাবেই আসতে হবে। নিজের মনোযোগ কিন্তু, নিজের ভুল কিন্তু নিজে ধরা যায় না কোনো সময়, নিজের অপরাধ নিজে ধরা যায় না, তাহলে কিন্তু মানুষ অপরাধ করতো না। তো নিজের ভুলটা যখন আরেকজন ধরে দেয় তখন কিন্তু পথ চলাটা অনেক সোজা হয়ে যায়, মানে ভুলটা তখন বোঝা যায়। সো মানে আমার একটা কাজ শেষ হওয়া মাত্রই আমার পরিচিত হোক, আর যদি পরিচিত কেউ নাই থাকে তাহলে যে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং করতে হবে। না আপনি একজন মানুষকে যদি একদিন, দুই দিন, তিন দিন যদি মেসেজ দিয়ে দিয়ে যদি বলতে থাকেন যে ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই, বা আমি আপনার এই কাজটা, আমার কাজটা একটু চেক দিয়ে দেন, ভাই আমি আপনাকে একদিন কফি খাওয়াতে চাই, এইভাবে করে একজন মানুষকে নেটওয়ার্কিং এর মধ্যে ফেলতে হয়, তার সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে হয়, ভাই হোক বন্ধুত্ব হোক যেভাবে হোক। তাহলে না হয় আপনাকে সময় দিবে, আপনাকে চিনে না জানে না, আপনাকে একদিন এই মেসেজ দিলেন আর আপনাকে একদিন সময় দিয়ে দিবে, এটা তো হয় না, এটা তো কোনোদিন সম্ভব না। না এইটা ভাই মানে খুবই খুবই ভালো কথা বলছেন। মানে ব্যাপারটা হচ্ছে যে তাকে যেন আমি শুধু আমার কাজের স্বার্থেই নক দিতেছি তা না, আন্তরিকতাটা জানি বোঝা যায়। সেটাই, আন্তরিকতাটাও তো অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তা না হলে তো সেটাই। আলটিমেটলি নেটওয়ার্কিং হলো না, ফলস নেটওয়ার্কিং হলো। নেটওয়ার্কিং হলো। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন ভাই, যে যখন আপনি যখন ফিডব্যাক নিবেন, আপনাকে বলতেছে যে আচ্ছা তোমার কাজটা ভালো হয়েছে কিন্তু আরো প্রফেশনাল করতে হবে। দেখেন, এটা কিন্তু ভাই টেকনিক্যালি একটা সমালোচনা, রাইট? সেটাই, এবং আপনি কিন্তু সেটাই। সমালোচনার জন্যই তাকে নক দিছেন। সো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমালোচনা মানেই আমরা যে বিরোধিতা মনে করি, যে আমি যদি এখন বলি যে আপনাকে আমি একটা গঠনমূলক সমালোচনা করলাম যে ভাই আপনার অফিসের এই এই ব্যাপারগুলো না আমার ভালো লাগে না। সো হুম, 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 দুইটা ভাবে নিতে পারেন আপনি, এক হুম, হুম। নিতে পারেন এইভাবে যে আরে ভাই আমার আমার এত কষ্টের অফিস নিয়ে ভাই আমার নেগেটিভ কথা বললো, আপনি এইভাবে নিতে পারেন। অথবা নিতে পারেন যে না ফাইন, তাহলে এখান থেকে আসলে ইমপ্রুভমেন্ট কিছু করা যায় কিনা, ফাইন ভাই সমালোচনা করছে দেখি আমি এটা কিভাবে দেখে দেখা যায়। সো আপনি কিন্তু ওইটাই অ্যাডাপ্ট করতে বলতেছেন যে হুম, সমালোচনাকে হুম। কিভাবে আমরা কাজে লাগাইতে পারি। বাট আমাদের পজিটিভ ভাবে নিতে হবে। সোসাইটিতে আনফরচুনেটলি ভাই সমালোচনাকে বিরোধিতা মনে করা হয়, এবং হুম, সমালোচনা হুম, হুম। মানে ব্যাপারটা এমন ধরে নেওয়া হয় যে আমি আপনার এগেইনস্টে চলে গেছি, আপনাকে আমি রাইট, আসলে দেখতেই পারি না। নো, ব্যাপারটা ওইখান রাইট। থেকে আমাদের পজিটিভ বোধহয় থাকা উচিত, এইটাই বোধহয় আপনি বুঝাইতে চাইছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমি একজনের কাছ থেকে অবশ্যই ফিডব্যাক নিব, সেই ফিডব্যাকটা নেওয়ার অনেকেই কিন্তু ভাবে যে সে মানে বুঝাইতেছে অনেক পারে, মানে সে বুঝাইতেছে অনেক পারে, আমার এই কাজটা দেখা মাত্রই ভুল ধরায় দিল। এই যে দেখা মাত্র যে ভুলটা ধরায় দেওয়া হলো এটাই তো তার সৌভাগ্য, তাই না? হুম ভুলটা হুম যে হুম হুম। ধরায় দেওয়া হলো এটা কিন্তু সৌভাগ্য, মানে সৌভাগ্য হিসেবে নিতে হবে যে আমার কাজটা দেখে ভুল ধরায় দিল। আমি যখন আমার অফিসে যখন একটা কাজ চেক দেই, তখন কিন্তু ভালো যে কাজটা করছে এটা কিন্তু আমার চোখে পড়ে না। আমার চোখে পড়ে আগে কিন্তু ওই যে এই জায়গায় ভেঙে গেছে, এই জায়গায় ঠিক হয় নাই, তখন কিন্তু বলে যে ভাই আমি যে ভালো কাজ করলাম এটা দেখলেন না, খালি ভুলটা আমি গেছে, ভুলটা যদি না ধরায় দিই তাহলে ফিক্স করবা কিভাবে? আমার চোখে হ্যাঁ তো হ্যাঁ আগে হ্যাঁ। ভুল ধরবো, ভুল বলবে, ভুল ধরা পড়বে, যে ভুলটাই হুম তো হুম আমাকে হুম দেখা দিতে হবে, তাহলে তো সারাজীবন ভুল করতেই থাকবা। হুম 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 হুম। এরকম। এটা এটা খুবই ট্রু বলছেন। But এই যে দেখেন মানে আরেকটা টিপিক্যাল মানে একটা সমস্যা যেটা আপনি আপনি হয়তো অ্যাজ এ টিচার হিসেবে আপনি অনেকদিন এটা এটা এরকম শুনছেন, হয়তো এক ভাই যেটা বলছেন যে যে ভাইয়া ওয়েব ডিজাইন শিখতেছি অনেক কঠিন মনে হচ্ছে, ভাবতেছি এটা মনে হয় আমাকে দিয়ে হবে না, এটা ছেড়ে দিতে চাচ্ছি, এটা কি ঠিক হবে? অলরেডি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ গিটহাব শেষ করেছি, প্লিজ হুম। ভাইয়া সাজেস্ট। ভাই শেষ করেছি এই আচ্ছা। কথাটা কিন্তু ডেঞ্জারাস। মানে এটা কিন্তু তাহলে ভাই মানে ডেঞ্জারাস। এটা আপনি বলেন ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে শেষ করা আসলে কোনো কিছুই কিন্তু শেষ করা হয় না, হ্যাঁ। কোনো কিছুরই শেষ নাই, কোনো কিছুরই শিখার শেষ নেই। এখন যদি আপনি ওইরকম পরিমাণে শিখা হয়ে যেত তাহলে কিন্তু আপনি এই মেসেজটা দিতেন না। আপনার যদি একজন মানুষ কাজ পারে, একজন মানুষ কাজ পারে, হ্যাঁ, এবং সে মানে বসে আছে, এটা আমি কোনোদিন বিশ্বাস করব না, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করব না। একজন মানুষ কাজ পারে, সে তার দ্বারা যে কোনো ওয়েব টেমপ্লেট বানানো সম্ভব, সে বসে আছে। এখন যদি মনে হয় যে হ্যাঁ আপনি মানে কাজ পারেন, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না, তাহলে আপনি লাইভ শেষে আমাকে একটা মেসেজ দিন যে আপনি কাজ পারেন কিন্তু আপনি কাজ পাচ্ছেন না। আমি আপনাকে একটা যে কোনো একটা আমার প্রজেক্টের যে কোনো একটা হোম পেজ আপনাকে দিব, দিলে সেটা পিক্সেল পারফেক্ট করে ফুললি রেসপন্সিভ করে যদি আমাকে দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে নেক্সট মান্থের 1 তারিখে আমি জবের ব্যবস্থা করে দিতে পারবো। এটা আমি এখন বলতেছি। কিন্তু বিষয়টা হলো কি, যখনই আমি এই এই পিএইচডি এক্সাম্পলটা দিয়ে দেই, তখনই আমি যদি 15 জনকে দিই মাত্র 3 জন আমাকে দেখায়। বুঝতে পারছেন? 3 জন আমাকে করে দেখায়। আর বাকি জনেরাও কিন্তু বলে যে ভাই আমি পারি, মানে আমার আমার এখান থেকে দেখা গেছে কি যখন আমি জব পোস্ট করি তখন বলে ভাই আমার পিএইচডি টু এসটিএমএল এগুলো খুব ভালো নলেজ আছে, আমাকে প্রয়োজনে টেস্ট করাতে পারেন। তখন আমি সম্পূর্ণ প্রজেক্ট দিলে তো ভাই 1 মাস লেগে যাবে।
আমি জাস্ট একটা সময় বলে দিই যে 3 থেকে 4 দিনের মধ্যে এই হোম পেজটা করে আমাকে জাস্ট দেখাবেন। কঠিন কোনো হোম পেজ দেই না, কঠিন হোম পেজ দিলে তো পারবে না, কারণ সে তো নতুন। তাকে যদি আমি কঠিনটা দিয়ে প্রথমেই বসিয়ে ফেলি তাহলে তো হবে না, তাই না? তাকে তো আমাকে এরকম দিতে হবে সে যেন পারে, মিনিমাম 50% পারে, তাই না? সে যদি 50% পারে, আর বাকি 50% কিন্তু গাইডলাইনের মাধ্যমে রিকভার করা সম্ভব। কিন্তু একজন মানুষ যদি 20% থাকে, তাকে কিন্তু ভাই 100% নেওয়া সম্ভব না, বা 80% নেওয়া সম্ভব না, অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য বলতেছি কি, মানে যদি আপনি পারেন তাহলে এইভাবে ট্রাই করতে হবে, যে হ্যাঁ আপনি কোথায় ট্রাই করছেন কিনা এগুলাও জানতে হবে। আর যদি আপনি শিখেই যান তাহলে তো হবে না। যেহেতু আপনি বলছেন পারেন, তাহলে যে কোনো একটা অফিসে বা ফাইবারে বলেন বা যে কোনো একটা জায়গার মধ্যে আপনি ট্রাই করেন। যদি ট্রাই না করেন তাহলে কিন্তু পারবেন না। আপনি অনেক কাজ পারেন কিন্তু আপনি কোনো জায়গার মধ্যে ট্রাই করেন নাই, তখন কিন্তু আপনার স্কিলের সত্যতা যাচাই করতে পারবেন না। আপনি স্কিল কতটুকু আছেন এটা কিন্তু যাচাই করতে পারবেন না, এটা কিন্তু ট্রু। আপনাকে অবশ্যই, আপনি যদি মনে করেন আপনি ভালো পারেন, আপনি পারতেই পারেন, এটা স্বাভাবিক। আপনি যদি পারেন তাহলে আপনি ইনভার্টো বাংলাদেশ বা বাংলাদেশে অনেক ভালো ভালো গ্রুপ আছে, এগুলোতে জয়েন থাকবেন। কিছুদিন পর পরই মানুষ পোস্ট করে আমার একজন এস্টিমেল করার দরকার, আমার একজন বরিশাল 5 জনের করার দরকার। তো 10-15 হাজার টাকা দিয়ে ইজিলি লোক খুঁজে, আপনি এখানে ইজিলি জয়েন করতে পারেন। এটা আমার কাছে বেশ সাজেশন মনে হয়। ভাই আমার যেটা মনে হয় যে ধরেন মানে এটা যেমন একটা হইলো, যেমন আমরা এই এই ঘাটতিটা কিন্তু আসলে ওই যে নেটওয়ার্কিং এর ঘাটতিটাও হয় আর কি অনেক সময়। রাইট। তবে এমন কিন্তু আমার মনে হয় যে অনেক কোম্পানি আছে, আপনি যদি একটু রিসার্চ করেন যে আপনি যে জিনিসগুলো জানেন এগুলো কোন কোম্পানি এই জিনিসগুলো চায়। ধরেন আপনি জব পোস্ট দেন নাই ভাই, আমি যদি নিজ থেকে আগ্রহ নিয়ে বলি যে ভাই আমি হুম। এগুলো শিখছি, আপনি আমাকে অ্যাটলিস্ট একটা টেস্ট দেন। আপনি আমাকে হ্যাঁ, জব হ্যাঁ, না দেন, আপনি হ্যাঁ, আমাকে হ্যাঁ, একটা টেস্ট দেন। সো হ্যাঁ, 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 হ্যাঁ। আপনার যদি ওই টেস্ট দিয়ে ভালো লাগে, আপনি নিজের জবের ব্যবস্থা না থাকলেও আসলে মানে এর বাইরে আপনি কাজ করতে পারবেন, তাই না? অবশ্যই, মানে আপনি অবশ্যই ভাই। আপনি পারবেন দেখেন, আহ, আমার যত, আমি এখন মনে করেন আমার 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 একটা মনে করেন অফিসের মধ্যে কাজ করতেছি, আমার কিছু টিম মেম্বার আছে। এখন আমি চাইলেই তো আমার মনে করেন আমার 10 জন ভালো স্টুডেন্ট আছে, আমি তাদেরকে নিতে পারবো না, তাই না? কারণ আমার তো একটা ক্যাপাবিলিটির ব্যাপার আছে। তো বিষয়টা হয় কি, যদি সে আমার সাথে রিলেশনটা ভালো থাকে, মানে আমি আমার কথা উদাহরণ দেখাইতেছি, যে আমার 5 জন বা 10 জন ভালো স্টুডেন্ট আছে, তারা ভালো কাজ জানে। যদি আমার সাথে পরিচিত থাকে, যে হ্যাঁ ভাইয়ের সাথে রেগুলার পরিচিত রাখলাম, আমাকে কিন্তু অনেকজনে বলে যে ভাই আপনি তো বরিশ সাহেবের অনেকগুলা ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে ছাড়ছেন, আপনার তো অনেক স্টুডেন্ট আছে মার্কেটে, তো যদি কোনো স্টুডেন্ট ফ্রি থাকে তাহলে আমার অফিসে জয়েন করতে বলেন, আমি তাকে নিতে চাই, আমি একটা এস্টিমেট কোডার খুঁজতেছি। তাহলে কিন্তু আমি ইজিলি তাকে নিতে পারতেছি, কিন্তু সে কিন্তু এই সুযোগটা পাচ্ছে না নেটওয়ার্কিং এর জন্য, তাই না? সে কিন্তু সুযোগটা পাচ্ছে না নেটওয়ার্কিং এর জন্য। এমন অনেক সিনিয়র ভাইদের সাথে যদি সুযোগ থাকে, যে ভাই আমি এরকম এরকম কাজ পারি, আমাকে কাজ দিয়ে টেস্ট করাতে পারেন। যদি কোনো জায়গা থেকে কেউ যদি বলে যে একটা জবের ব্যবস্থা আছে বা একটা কাজের ব্যবস্থা আছে বা প্রজেক্ট বেসিস কাজ করাতে চাই, তাহলে আমাকে দিয়ে আমি আমি করে দিতে পারবো। তাহলে কিন্তু আমি প্রথমে আমার অফিসে যখন কোনো কাজের প্রেশার যখন হয়ে যাবে, যে আমার অফিসের স্টাফরা কাজ করে পার পাচ্ছে না, তখন কিন্তু আমি একটা দুইটা কাজ কিন্তু আউটসোর্স করে করে নিতে পারি, তাই না? তখন কিন্তু এটা তার মাধ্যমে একটা কাজের ব্যবস্থা হয়ে যায়। শিক্ষা অবস্থায় সে যদি একটা কাজ পায়, তাহলে তো অবশ্যই ভালো, সে একটা লাইভ প্রজেক্টে করতে পারলো। একটা প্র্যাকটিস করা আর একটা লাইভ প্রজেক্টে কাজ করা, দুইটা কিন্তু অনেক তফাৎ। সো এইটাই হলো বিষয়, মানে ঘুরে ফিরে কি ভাই, মানে কাজ শেখার পাশাপাশি নেটওয়ার্কিংটাও জানা উচিত, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। তা না হলে কিন্তু কাজ শুধু জানলেই হবে না, কাজ না পাওয়াটা এটাই কিন্তু বললাম মাস্ট ভাই, এখানে। মানে কেউ ধরেন যদি আপনার কাছে এই অ্যাপ্রোচটা করে যে ভাই আমাকে অ্যাটলিস্ট একটা প্রজেক্ট দিয়ে দেখেন, ধরেন তার কাজটা রাইট। বেস্ট হইলো না, হুম, হুম। আপনি যদি দেখেন যে না এই ছেলেটা প্রমিসিং, ওরে দিয়ে হয়তো হবে, আপনি কিন্তু হ্যাঁ, হ্যাঁ, ওর ওই হ্যাঁ। আগ্রহটা দেখেই ওরে নার্চার করবেন যে ফাইন তুমি করো। সেটাই, সো তার মানে আমার ওপেন সেটাই, হইতে হবে, কথা বলতে হবে আমার, মানে মানে ব্যাপারটা হইতেছে যে তেল দেওয়া না, তেল দেওয়া সেটাই, আর সেটাই। মানে কমিউনিকেশন রাখা দুইটার পুরোপুরি ডিফারেন্ট জিনিস আছে। মানে যে ব্যাপারটা আমি বিলিভ করি যে ওয়েব ডেভেলপার হয়ে তোমার যদি আসলে তেল দিয়ে চলা লাগে, তুমি আসলে হুম, হুম, রাজনীতি হুম। করো, অন্য ব্যবসা করো, এটা তোমার জন্য না আর কি। সেটাই, সেটাই, এখানে সেটাই। তেল দেওয়ার কিছু নাই, নেটওয়ার্কিং আর তেল তেল দিয়ে এক কিছু নাই। জিনিস। মানে এই কালচারটা আমরা ইদানিং খুবই দেখতেছি কমিউনিটিতে, হুম, এই জন্য হুম, হুম। বারবার এই কথাটা আসতেছে। ভাই আপনি মানে মানে সবকিছুর পরেও আপনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। সো হুম, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মানে আপনাকে আমি একটা মানে একটু কন্ট্রোভার্সিয়াল একটা টপিকে আমরা আনতে চেয়েছি, হুম, সেটা হুম, হইতেছে যে হুম, ধরেন পেইড কোর্স এন্ড ফ্রি কোর্স। ঠিক আছে, হুম, পেইড কোর্স এন্ড ফ্রি কোর্স এটার ব্যাপারটা সম্পর্কে যেমন একটা মানে যদি আপনার ওই আপেক্ষিক অর্থে দেশপ্রেম থাকে তাহলে আপনি শুধুমাত্র ফ্রি কন্টেন্ট দিবেন, আর হুম, পেইড হুম। কন্টেন্ট দিলে আপনি আসলে দেশপ্রেমের এগেইনস্টে জি। চলে গেলেন, হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ, কমিউনিটিতে হ্যাঁ। অবদান থাকলো না। মানে আপনি নিজে হুম, হুম, পেইড কোর্স আনছেন, আপনি এই ব্যাপারটা জানেন। সো হুম, আসলে হুম। পেইড আনপেইড এই জিনিসগুলোর ব্যাপারে আপনি অল ওভার মানে আপনি যদি একটা মানে মতবাদ মানে দিতেন আর কি, আপনার কি মতামত? আচ্ছা, পেইড কোর্স আর হলো ফ্রি কোর্স এগুলার বিষয়ে যেটা হয় যে
আহ, অনেক সময় হয় কি, মানে পেইড কোর্সের বিষয়টাতে অনেক সময় যেটা হয় যে অনেক কিছু মানে টাইম নিয়ে মেনটেন করতে হয়। মানে বিষয়টা কি, ফ্রি এবং প্রিমিয়াম এই দুইটা কিন্তু অনেক তফাৎ, অনেক পার্থক্য, হ্যাঁ। তো প্রিমিয়ামের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আসলে দেখেন, আমি আমি আমার উদাহরণটা দিচ্ছি। যেমন মনে করেন যে ইউটিউবে তো অনেক কোর্স আছে, মানে প্রিমিয়াম মানের কিন্তু অনেক কোর্স আছে, আছে না? অনেক ভালো ভালো মানে ইংলিশ টিউটোরিয়াল আছে, বাংলা টিউটোরিয়াল আছে। কিন্তু মানে পেড কোর্সের মেইন বিষয়টা হলো সাপোর্টের বিষয়টা, হ্যাঁ। মানে সাপোর্টিং এর যে একটা বিষয়, যে আমি ইউটিউব থেকে একটা জিনিস ফ্রিতে দেখতেছি বা ফ্রি কোর্স থেকে আমি একটা জিনিস দেখতেছি, আপনাকে কিন্তু, আপনিও কিন্তু একটা স্টুডেন্ট, আবার হলো একটা পেড একটা স্টুডেন্ট, সেও কিন্তু একটা স্টুডেন্ট। দুইজনে কিন্তু জিনিসটা দেখতেছে, একটা জিনিসই দেখতেছে। কিন্তু ফ্রি যে স্টুডেন্টটা, সে কিন্তু এসে সেই সাপোর্টিং, মনে করেন একটা জিনিস সে প্রবলেম পড়লো, এটা কিন্তু আজকে না হলেও কালকে কিন্তু সেতু ভাইয়ের কাছ থেকে বা সেলিম ভাইয়ের কাছ থেকে বা যে কোনো একটা ভাইয়ের কাছ থেকে কিন্তু জানতে পারবে যে ভাই আমি তো আপনার এই কোর্স থেকে জয়েন করেছি, কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করে পারতেছি না, তখন কিন্তু সেই সাপোর্টটা পাবে। কিন্তু ফ্রি কোর্সের ক্ষেত্রে কিন্তু ভাই যত মেসেজ দেখ, যত এই করুক, অনেক অনেক মেসেজ আসবে, আপনার এখানে দেখবেন অনেক মেসেজ আসে, অনেকেই বলে যে ভাই এটা তো হচ্ছে না, অনেকে এটা হচ্ছে না। কিন্তু আমরা যদি এই মেসেজের আনসার দিতেই থাকি, তাহলে কিন্তু আমাদের কাজের টাইমটা কখন থাকবে, তাই না? আমাদের নিজের ধরে তো একটা কাজের কাজের সময় আছে, কাজের একটা ভ্যালু আছে। তো আমি যদি একজন মানুষকে দেখেন, আমি যদি এই সকল সাপোর্টে যদি প্রতিদিন যদি 1-2 ঘন্টা সময় নষ্ট হয়, তাহলে মাস শেষে আমার কতগুলা ঘন্টা সময় নষ্ট হলো, এবং একটা আমার 1 ঘন্টা সময়ের দামটা কতটুকু, এটা একটা স্টুডেন্ট কিন্তু বুঝবে না, নর্মাল অর্থে বুঝবে না। তো প্রতিদিন যদি 2 ঘন্টা সময় যদি এসব মেসেজের পিছনে চলে যায়, এবং হচ্ছে এই সকল মেসেজের আনসার দেওয়ার পিছনে চলে যায়, তাহলে কিন্তু আমার হিউজ একটা টাইম নষ্ট হচ্ছে। এবং মাস শেষে যদি আমি ক্যালকুলেশন করি, মানে মূল দিন শেষে কিন্তু টাকা পয়সার বিষয়গুলো ভেরি করে, তাই না? আমি যখন আপনাকে আমি খালি দিন শেষে সাপোর্ট দিয়ে যাবো ফ্রিতে, আমারও তো নিজে চলতে হবে, আমাদেরও তো নিজের একটা চলার ফেরার একটা ব্যবস্থা রাখতে হবে, তাই না? তো পেড কোর্সের বিষয়টা হচ্ছে, যদি কেউ পেড কোর্সে এনরোল করে, তাহলে তো অবশ্যই সে আমার টাইমটাকে আলটিমেটলি কিনছে, কিন্তু টাইমটাকে আলটিমেটলি কিনছে, কোর্সটার সাথে সাথে আমার কিন্তু টাইমটাকেও কিনছে। তা না হলে টাইমটাকে যদি না কিনো, তাহলে তো কিন্তু তাকে আমি সাপোর্ট দিতাম না, তাই না? যে এইটাই হলো আমার কাছে মানে পার্থক্য, যে পেইড কোর্স আর ফ্রি কোর্সের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে সে একটা প্রবলেমে পড়লে সে সাপোর্টটা সাথে সাথে পাচ্ছে, সাথে সাথে বলতে 1-2 দিনের মধ্যেই সে কিন্তু সাপোর্টটা পাচ্ছে। কিন্তু ফ্রি কোর্সের ক্ষেত্রে কিন্তু সাপোর্টটা সে সাথে সাথে পাচ্ছে না। তো এই দুইটার বিষয়ই হলো আমার মানে পার্থক্য পেইড কোর্সের মধ্যে এবং পেইড কোর্সের মধ্যে। ফ্রি কোর্সের সাথে অবশ্যই পেইড কোর্সে কন্টেন্ট আরো বেশি ভালো হয়। তখন তা না হলে ফ্রি আর পেড যদি সেমই কন্টেন্ট টাইপ হয়ে যায়, তখন কিন্তু ফ্রি আর পেড এর পার্থক্য থাকলো কি? না এটা তাহলে হচ্ছে আমার বিষয়। মতে হয় মানে এটাই ভাই, মানে এখানে আসলে মানে দেশপ্রেম আসলে ফ্রি পেইড এর উপরে দেশ ডিপেন্ড প্রেম করে না, ফ্রি এটা পেড ডিপেন্ড এর করে উপর যে আপনি ডিপেন্ড। আপনার দায়িত্বটা কতটুকু পালন করতেছেন। হয়তো যে কোনো কোর্সে ভুল থাকতে পারে, সেটা থেকে হুম। শিক্ষা নিয়ে আমরা সামনের কোর্সে আরো বেটার হইতে পারে। বাট হ্যাঁ। যতদিন পর্যন্ত আমি মনে করি আসলে একজনও এখানে আসলে এইভাবে আলাদা করার কিছু নাই, মানে পুরো হুম। ব্যাপারটা আলাদা করে দেখার হয়তো কিছু নাই। কারণ না আপনার মানে উদ্দেশ্য বিষয়টা হচ্ছে, এবং আমি যে আমি দিছি। আমি আমি ভাই বলি যে বিষয়টা হচ্ছে, আমি মানে ফ্রি কোর্স দিতেছি বিদায় যে আমি দেশের জন্য উৎসর্গ করে দিছি, এই দেশের জন্য অনেক করে ফেলছি, বিষয়টা তা না। আমি যে পেড কোর্স দিতেছি বাংলা ভাষাতে, আমি যে পেড কোর্স দিয়ে যে আমি শেখানোর একটা ওয়ে রাখতেছি, এটাও অনেক কিছু ভাই। মানে এটা কয়জনে, মানে বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো ডেভেলপার আছে, কয়জনে কোর্স নিয়ে আসে, কয়জনে কোর্স দিয়ে শিখায়, মানে তাদের সান্নিধ্য পাওয়াটাই তো যায় না। তো তারা যে কোর্স গুলা নিয়ে আসতেছে, তো তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস দেওয়া উচিত, যে তারা যে কোর্স গুলা নিয়ে আসতেছে, তারা যে শিখাচ্ছে, এটাই তো অনেক বেশি, মানে এটাই তো অনেক বেশি। ভাই, অনেকেই কিন্তু আমাদের তো খুবই মানে উইয়ার্ড মেন্টালিটি আছে, মানে আমরা শোনেন, আমি ইদানিং যেটা বিশ্বাস করি আর কি, যেখানে আপনি একটা জিনিস শিখতেছেন, যে শিখে আপনি আপনার ক্যারিয়ার গঠন করবেন, আপনি কিন্তু ফ্রি কাজ করবেন না, আপনি একটা ক্যারিয়ার হুম বিল্ড হুম আপ করতে চাইতেছেন। হুম হুম আপনি হুম। একটা জবের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি সাইফুডসে বা আদার্স কোচিং এ আপনি ভর্তি হইতেছেন টাকা খরচ করে, বিসিএস এর জন্য আপনি হ্যাঁ ভর্তি হইতেছেন টাকা খরচ করে, আর এখানে আপনি ক্যারিয়ার ডেভেলপ করতেছেন, এখানে আপনাকে হ্যাঁ কেউ হ্যাঁ হ্যাঁ। 2,000 3,000 4,000 টাকা চার্জ করে তার সময়টা দিয়ে আপনাকে গাইড হুম দেওয়ার হুম। চেষ্টা করতেছে। এইটাকে আপনি বলতেছেন তাবিজ ব্যবসা, অমুক ব্যবসা, হ্যাঁ তমুক হ্যাঁ হ্যাঁ ব্যবসা। হ্যাঁ। আপনি যদি এইটুকের উপরে শ্রদ্ধাশীল না থাকতে পারেন, আমার মনে হয় না যে আপনার আদৌ জীবনের কোথাও কোনো প্রোগ্রেসের কোনো সুযোগ আছে। কারণ কোনো সুযোগ নেই। রেসপেক্ট ব্যাপারটা অনেক বড় ফ্যাক্টর আর কি। এবং আপনি যখন আপনার শেখার প্রসেসটাকে, এখন আপনি যদি আপনার শিক্ষককে বলেন যে আপনি এখানে ব্যবসা করতেছেন, তাহলে কিন্তু মানে ভাই আসলে কিছু বলার নাই আর কি। মানে আপনি তাহলে কি কতটুকু ভালো ছাত্র হয়ে কত ভালো রেজাল্ট করবেন, আই ডোন্ট নো। এটা আচ্ছা ভাই ভাই, আমরা আসলে এইগুলা বললে হ্যাঁ শেষ হবে না। আমরা ধরেন হ্যাঁ আমাদের হ্যাঁ। অডিয়েন্সেরও কিছু কোশ্চিন আছে, আমরা সুন্দর একটা কোশ্চিন আমরা নেওয়ার চেষ্টা হুম। করতেছি যে এইখানে ভাই যে প্রবলেমটা বলছে, এই প্রবলেমটা কিন্তু অনেকের হয়।
যে Right. কাজ করতে বসলে কিছুক্ষণ কাজ করার পর অন্য ব্যাপার স্যাপার মাথায় চলে আসে, আবার একদিন ঠিক মতো কাজ করলে 2-3 দিন খোঁজ থাকে না। এ ধরনের ব্যাপার থেকে কিভাবে বের হতে পারি? মানে এটাও ভাই মানে খুবই ট্রু একটা প্রবলেম কিন্তু, যে সবার মানে একটু মাঝে হ্যাঁ মাঝে যে হ্যাঁ। আর মন চায় না, তখন আসলে হুম কিভাবে হুম নিজেরে হুম হুম। মোটিভেট করব? এটাই বোঝাতে চাইছি আর কি, হ্যাঁ। ঠিক আছে, বিষয়টা মানে অনেক সময় হয় যে আহ, একদিন দুই দিন বা আমার নিজের কাছে মনে হয় যে না আমি এখন কাজ করে উল্টাই ফেলবো, আমি এখন কাজ করে যখনই আপনি মনে করেন মানুষের তো শিখার একটা লিমিট থাকে প্রতিদিনের। তো আপনি যখন লিমিটলেস যখন শিখতে থাকবেন, যে আপনি মনে করেন আপনার মাথায় ক্র্যাশ করতেছে 2-3 ঘন্টা 4 ঘন্টা প্র্যাকটিস করার করলে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এতটুকু হচ্ছে। এখন আপনি দিনে রাতে প্র্যাকটিস করতেছেন, তখন কিন্তু আপনার মধ্যে বোরিং চলে আসে, তখন আপনার মাথায় মেন্টালিটি বলে দেয় যে না এখন মাথাটা একটু মানে এটা হ্যাং হয়ে আছে, একটু আনন্দ, একটু ইউটিউব দেখি, একটু নাটক দেখি, মুভি দেখি, এগুলা করে করে তখন কিন্তু সময়টা নষ্ট হয়। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট সময় বেছে নেন যে হ্যাঁ আমি রেগুলার এই কয়েক ঘন্টা আমি প্র্যাকটিস করব, বাকি সময় আমি যা খুশি তা করি, আমি ক্রিকেট খেলি, ফুটবল খেলি, সিনেমা দেখি, যা খুশি তা করি, আমি 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা বা 6 ঘন্টা সময় আমি কাজ শিখবো, আর বাকি সময় আমি যা কিছু তা করবো। এই কাজ শেখার সময় আমি ফেসবুক এবং ইউটিউবের কোনো কিছু আমি চিনি না, এই ফেসবুক এবং ইউটিউবের কোনো কিছু আমি চিনি না, তাহলে আপনি কনসালটেন্ট দিতে পারবেন কাজের মধ্যে। আর আপনি যদি 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টাই মনে নিজেকে সেট করে রাখেন, 12 ঘন্টায় আপনি কাজ শিখবেন, তখন কিন্তু আপনার উপর প্রেশার হয়ে যাবে। আর মাথার উপর প্রেশার দিয়ে কাজ শেখাটা আমার মনে হয় না যে ভালো। আপনি জাস্ট একটা জিনিস সেট করবেন যে আমি প্রতিদিন 4 ঘন্টা বা 5 ঘন্টা বা 6 ঘন্টা টাইম দিব, এই টাইমের মধ্যে আমি অন্য কিছু করবো না, তাহলে অন্য কিছু মাথায় আসবে না। আমি আমি এই সেম জিনিসটা আমি করতাম আমার আমার নিজের মধ্যেও। আমার মিরাকেল দেখার অনেক শখ হতো, আমার এই মুভি দেখার শখ হতো, আমি এটা দেখার শখ হতো। আমি পরে ইয়ে করছি যে আমি এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমি ফেসবুক এবং ইউটিউবের কোনো কিছু দেখবো না, আমি এই কাজ নিয়েই পড়ে থাকবো, তাহলে আপনার মাথার মধ্যে ঢুকবে। তাহলে এছাড়া আমার কাছে মনে হয় আর কোনো ওয়ে নেই, আর অন্য জনের কাছে ওয়ে আছে কিনা আমি এটা জানি না। এটাই না ভাই, বেস্ট ওয়ে। আমার আমার একটা জানার ইচ্ছা, মানে আপনি কোন টাইমে প্র্যাকটিস করতেন সবচেয়ে বেশি? আমার কাজ শেখার সব সময় মানে ইয়ে ছিল হলো সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত। কারণ আমি তখন তো স্টুডেন্ট ছিলাম, তখন দিনের বেলা সময় পেতাম না। দিনের বেলা সময় পেতাম না, পড়াশোনার যদি কোনো কিছু বিষয় থাকতো তাহলে আমি সন্ধ্যার আগেই এগুলা দেখা গেছে যে কলেজ থেকে আমি তো ডিপ্লোমা পড়তাম, দেখা গেছে সকাল 8টা থেকে ক্লাস হতো দুপুর 2টা পর্যন্ত। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে মনে করেন সন্ধ্যার মধ্যে যদি কোনো পড়া থাকতো, বেশি কিছু পড়া থাকতো না, তো সন্ধ্যার মধ্যেই দেখা গেছে আমি কভার করে ফেলতে পারতাম। সন্ধ্যার পর থেকে রাত 12টার মধ্যে আমি কাজ করতাম, তারপর আবার ঘুমাতাম। ঘুমটা অনেক ইম্পর্টেন্ট, যদি মাথায় ঘুম ভালো না হয় তাহলে কিন্তু কোডিং শিখেন মানে এগুলা কিন্তু ভালো মাথায় ঢুকবে না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো ভাই ঘুমানোটা খুবই এইটা ইম্পর্টেন্ট। খুবই মানে এটা আপনি, আমি মানে ক্যান্ট এগ্রি মোর। মানে আমার নিজের কিন্তু ভাই যে না ঘুমায় না ঘুমায়, শেষ পর্যন্ত কিন্তু নিউরো সায়েন্সের ডাক্তার পর্যন্ত দেখা হয়েছে, মানে অ্যাপোলো হসপিটালের ডাক্তার আলী মাত্তার বইয়ের কাছে আমার 3 বছরের ট্রিটমেন্ট করতে হয়েছে, যে প্রবলেমের মূল শুরু হয়েছিল ঘুম থেকে। মানে আচ্ছা। আমরা মানে এটা খুবই ভালো কথা বলছেন যে ঘুমের কোনো বিকল্প আসলে নাই। মানে তখন ভাই যদি আপনি আসলে ডিমোটিভেটেড হই, কারণ এই এই কাজগুলো এমন তো ভাই, মানে ইনস্ট্যান্ট আমরা তো রেজাল্ট পাই না। আমরা তো হুম ধরেন হুম হুম 1-2 মাসে প্রোগ্রেস দেখতে পারবো না, হুম প্রোগ্রেসটা হুম হুম। দেখতেও কিন্তু সময় লাগে। সো ওই খুব টাইমে তো সময় লাগে। মানে একা একা যদি আপনি শিখতে চান, সো হতাশ হওয়াটা কিন্তু ভাই অস্বাভাবিক না। তাহলে আমি অস্বাভাবিক না। আসলে ওই টাইমে নিজেকে কিভাবে এনকারেজ করবো যে না আরেকটু শিখি আরেকটু শিখি, হয়তো সামনে রেজাল্ট আমাকে আসবে। আসলে আমরা কি ভাই মানে বিষয়টা হয় কি, মানে আমরা প্রথমে যখন কোনো জায়গায় জয়েন করতে চাই না, আমরা আগে টাকার দিকটা দেখি, বুঝতে পারছেন? মানে আমরা আগে টাকার দিকটা দেখি যে আমি যে এই জায়গায় জয়েন করব, এখানে তো আমাকে বলতেছে 15,000, এখানে তো বলতেছে 8,000, এখানে তো বলতেছে 10,000। আসলে আমি এখানে জয়েন করলে এখানে জয়েন করলে আমি শিখার চান্সটা কতটুকু পাবো, এটা আমাকে প্রথমে চিন্তা করতে হবে। একটা এক্সপিরিয়েন্স টিমে যদি যান তাহলে আপনি শিখার চান্সটা কম পাবেন আমার কাছে মনে হয়। কেন কম পাবেন? কারণ ওইখানে সবাই এক্সপিরিয়েন্স, মানে তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু যদি আপনি একটা স্টার্ট আপ কোম্পানিতে জয়েন করেন না, তখন দেখবেন যে আপনাকে ছাড়তে চাইবে না। মানে আপনাকে ছাড়তে চাইবে না কেন? কারণ তারা আপনাকে গড়ে গড়ে সামনের দিকে আগাবে। কারণ স্টার্ট আপ কোম্পানি কোনো সময় অতিরিক্ত স্যালারি দিয়ে কাউকে রাখতে পারে না। তো মোটামুটি লেভেলের একজনকে নিয়ে তাকে আস্তে 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 শিখিয়ে শিখে, যেটা আমরা করেছিলাম আর কি, যে আপনাকে বলেছিলাম যে আমাদের এখানে কোনো ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমরা ডাইরেক্ট নিই না, আমরা তাকে শিখিয়ে 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 শিখে একটা ওয়ার্ডপ্রেস ডেভেলপার নিতে গেলে 30-40 হাজার মিনিমাম আমার স্যালারি দেওয়া লাগবে। কিন্তু আমি যখন একজন নতুনকে নিয়ে 2-3 মাসে যখন তাকে আমি রেডি করে ফেলি, মোটামুটি লেভেলে একটা রেডি স্ট্রাকচারে রেডি করতেছি, তখন কিন্তু তাকে একটা কমন জিনিসের মধ্যে সে শিখতেছেও কাজও করতেছে, শিখতেছেও কাজও করতেছে। তা আমি তাকে মিনিমাম যখন একটা জিনিস শিখিয়ে ফেলি, তখন কিন্তু সে এই লেভেলে কিন্তু আস্তে 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 কাজগুলো করতে থাকে। সব কাজ করার দরকার হয় না অনেক সময়, এরকম। তো আসলে
এইটাই আর কি, যে আমি যখন যেই কাজটাই আর কি করতে যাব না কেন, তা আমাকে মানে মনোযোগ সহকারে করতে হবে, এছাড়া আসলে ওয়ে নাই। এটাই হলো মেইন, মানে মনোযোগের কোনো বিকল্প নাই। না, আমার মনে হয় ভাই এই কোশ্চিন যেটা আরেকটা আসছে এটার অনেকটা আপনি অ্যান্সার করে দিচ্ছেন যে ভাই শুরুর দিকে দেশের মধ্যে রিমোট জব পাওয়া যায় নাকি ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হয়, যেহেতু শুরুতে স্যালারি কম দিয়ে থাকে তো সেক্ষেত্রে রিমোটলি হলে তেমন সমস্যা হয় না, রিমোটলি করলে কি ভালো অভিজ্ঞ হওয়া যায়? এই তো এখন বিষয়টা হচ্ছে, রিমোটলি কাজ করা আর বাসায় বসে প্র্যাকটিস করা একই জিনিস, বুঝছেন? রিমোট কাজ করা আর বাসায় বসে প্র্যাকটিস করা একই জিনিস, মানে এখানে আপনার জব করা যায় আর না করা সেই। কারণ আপনাকে কেউ স্কাইপে এসে কল দিয়ে আপনার প্রবলেমটা সমাধান করার মতন টাইম কারো থাকবে না। যদি আপনি কাছে থাকেন, পাশে বসে আছেন, একটু চেয়ারটা টান দিয়ে জাস্ট আপনার প্রবলেমটা সলভ করে আবার কাজে মুভ করে ফেললাম, এতে যে আপনার প্রবলেমটা সলভ করতেছে সে আপনার 5 মিনিটে আপনার প্রবলেমটা সলভ করে ফেলতেছে। আর আপনাকে যদি স্কাইপে কল দিয়ে, টিম ভিউয়ারে কল দিয়ে আপনার প্রবলেম সলভ করতে যায়, পাক্কা 1 ঘন্টা টাইম লেগে যাবে তার প্রবলেমটা সলভ করতে। এই নেটের সমস্যা, এই হেডফোনের সমস্যা, এই কথা বোঝা যাইতেছে না, এইটা সমস্যা, ওইটা সমস্যা, আপনি প্রপার গাইডলাইনটাই পাবেন না। এই জন্য আমি মনে করি যে প্রথম অবস্থায় আমরা স্যালারির দিকে চিন্তা না করে আমাদের কাজটাকে ফোকাস করা উচিত। আমি প্রথমে কিন্তু 3,000 টাকা দিয়ে স্যালারি দিয়ে জয়েন করছি কোন একটা কোম্পানি, এই একটা কোম্পানিতে জয়েন করেছিলাম, 3,000 টাকা থেকে শুরু করেছিলাম। তারপর ডে বাই ডে শুরু করতে করতে এখন আলহামদুলিল্লাহ এই পজিশনে আছি। তো আমি যদি ওই চিন্তা করতাম যে 3,000 টাকা দিয়ে আমি করলে আমার লাভ কি, আমার তো গাড়ি ভাড়াই উঠবে না, আমার তো গাড়ি ভাড়াইতে 3,000 হলে যাবে, আমি তো 3,000 টাকার জন্য তো আমি জয়েন করি নাই ভাই। আমি তো জয়েন করছি যে আমি এখানে কাজ করলে আমি কাজটা শিখতে পারবো, আমি বাসায় বসে যে প্র্যাকটিসটা করবো আমি অফিসে বসে সেই প্র্যাকটিস করলাম না, সমস্যা নাই তো। যখন আমি একটা লেভেলে চলে যাবো, অফিস আমাকে কিন্তু তখন আর বলতে পারবে না যে তোমাকে আমি এই টাকাই দিব, তখন কিন্তু অফিস আমাকে ওইভাবে ট্রিট করবে। আমি যদি আমার কাজ প্রুভ করতে পারি, অফিস আমাকে বলবে যে না, অফিস আমাকে এটা বলবে না যে তোমাকে তো আমরাই শিখাইছি সুতরাং আরো তুমি আমাদেরকে কিছু টাকা কম দিয়ে স্যালারিতে ইয়ে করো। অফিস অফিস তখন বুঝবে যে আপনি কাজ শিখে গেছেন। কারণ আপনি যদি চলে যান তাহলে অফিসের লস, তখন অফিসে আপনাকে বলবে যে আপনাকে আমি এত টাকা স্যালারি বাড়ায় দিচ্ছি, আপনি তো যায়েন না। এটা স্টার্ট আপ কোম্পানিতে হয়। সুতরাং প্রথম অবস্থায় প্রথম আসলে, আবার স্টার্ট আপ কোম্পানি গুলো এমন করে না যে সে ঢাকা শহরে থাকতে পারবে, খাইতে পারবে, এরকম টাকাও দিচ্ছে না। বিষয়টা কিন্তু এরকম না। আমার সাথে এখন পর্যন্ত যারা জয়েন করছে তারা একজন এমন হয় নাই যে সে কি সে যেতটুকু পারে এতটুকুর মধ্যে আমি এমন করি নাই যে সে ঢাকা শহরে লিস্ট থাকা খাওয়া সে ইজিলি চলতে পারবে, এরকম ভাবে ইয়ে করা যায়। কিন্তু এখন বর্তমান সময়ে মনে করেন যদি কেউ মানে শুরুটা করতে চায়, তাহলে টাকার দিক দিয়ে যদি চিন্তা করে তাহলে মনে করবেন ওই যে মানে চিন্তাটা, ওই চিন্তার কারণে সে 2 বছর পিছিয়ে যাবে, সরাসরি 2 বছর পিছিয়ে যাবে, যেটা সে 2 বছর আগে রিকভার করে ফেলতে পারতো। আমি ওই 3,000 টাকার কথা যদি চিন্তা করতাম না, তাহলে আমি মনে হয় যে আমি শুরুটাই হতো না আমার। কারণ আমাকে কে নিত? আমি তো পারতাম না, আমাকে কে নিত তো টাকা দিয়ে? আর আমি ওইভাবে ঘুরে ঘুরতাম, পারতাম না না, এটা এটা প্রথম। ভাই মানে আসলে এখান থেকে অনেক অনেক কিছুই আমাদের মানে আসলে শিখার আছে। আমরা যত দ্রুতই একটা রেজাল্ট না পাই হতাশ হয়ে যায়, এত দ্রুত আসলে রেজাল্ট না পাইলে হতাশ হওয়া যাবে না আমাদের, আমার মনে হয় মানে কাজ করে যাইতে হবে। কাজ, ভাই আমি যেটা কাজের বিশ্বাস বিকল্প নেই। করি যে আসলে মানে শুধুমাত্র সাকসেসফুল হব বা আমি এত টাকা স্যালারি গেইন করব, এই চিন্তাগুলো করতে গিয়ে আমরা হয়তো ডেভেলপমেন্ট করার যে মজাটা এটাই হ্যাঁ, হয়তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাইতেছি না, এটাই হয়তো আমি হারাই ফেলতেছি। মানে আমি এই সেটাই, সেটাই, প্রসেসটা এনজয় করতেছি না, আমি শুধু রেজাল্ট নিয়ে ভাবতেছি। আই সেটাই। এগ্রি, অবশ্যই রেজাল্টের দরকার আছে, মানে লাইফে চলতে গেলে টাকা পয়সা লাগবে, স্ট্যাটাস লাগবে, সবই ঠিক আছে, নাহলে তো ভাই কেউ বিয়ে দিবে না মানে হুম, হুম, আমাদের তো হুম, তো হুম। হয়ে গেছে, তো ওনাদের তো হয়তো দিবেই না। কিন্তু তারপরেও তো মানে ব্যাপারটা হইতেছে যে আমি যদি আমার কাজটাকে এনজয় না করি তাহলে দেখবেন ঠিকই 2 মাস যাওয়ার পর আমার খুব প্যারা লাগতেছে, আমার আর ভালো লাগতেছে সেটাই। না, আমার মানে মোটিভেশন আমি পাইতেছি না। সো হুম, হুম, কাজটাকেও হুম। বোধহয় আসলে কোনো না কোনো ভাবে এনজয় করতে হবে। আর যদি আপনি একদমই এনজয় না করেন তাহলে এই সেক্টর আপনার জন্য না ভাই, আপনি আসলে অন্য কোনো সেক্টরে বিলং করেন। যদি আমার এরকম হয়, আমি আমার অফিসের মধ্যে যখনই একজন মানুষ জয়েন করে তখন আমি বলে দিই যে দেখেন, যদি আপনার কাজ করতে যে যদি 1 ঘন্টার মধ্যে যদি আপনার 3 বার হাঁটা লাগে, আপনার 3 বার উঠে উঠে বসা লাগে বা ই করা লাগে, তার মানে আপনার কাজের প্রতি কোনো মায়াই নেই। আপনার বিষয়টা এরকম হয়ে যাবে, কাজ করতে করতে কখন যে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে আপনি নিজেও বুঝবেন না। কাজের নেশাটা হলো এই। তো আপনি মানে কখন আপনার অফিসে এরকম ভাবে টাইম দেখবেন যে অফিস টাইম শেষ হয়ে গেছে কিনা, এখন কয়টা বাজে, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে কিনা, এরকম যদি হয়ে যায় তাহলে আপনার দ্বারা কাজ সম্ভব না। আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি কাজটা করতেছি, হঠাৎ করে মনে হবে যে আমি তো অনেকক্ষণ ধরে কাজ করতেছি, এখন একটু উঠা দরকার। তো আপনি যদি 1 ঘন্টার মধ্যে 4-5 বার উঠে উঠে যদি এখানে যান ওইখানে যান, তাহলে তো আপনার কাজের প্রতি কোনো মনোযোগ নেই। মনোযোগটা খুবই ইম্পর্টেন্ট, মানে মনোযোগটাই ইম্পর্টেন্ট। মনোযোগ ছাড়া এই জিনিসের মধ্যে পারবে না। আর যার এটার মধ্যে নেশা নাই সে এটা কোনোদিন জোর করে শিখতে পারবে না।
নেশা হতে হবে, একদম নেশাখোর এক্স্যাক্টলি হতে ভাই, হবে মানে এটার মধ্যে। এক্স্যাক্টলি মানে এই কথাটাই, মানে যখন কেউ আমাকে বলে ভাই আমি তো মোটিভেশন পাই না বা আমার তো কাজ করতে ইচ্ছা করে না, আমি কি করব, মানে ব্যাপারটা কেমন দাঁড়ায় গেল। মানে একটা জিনিস যেটা আপনি ভালো, একটা মানুষ যারা আপনি ভালোবাসেন না, তারা যদি আপনার জোর করে আমার কাছে কেউ কি বলবে যে ভাই আমি তো ওনারে ভালোবাসি না, কিভাবে ভালোবাসা যায়, আমার একটু মোটিভেশন হ্যাঁ দেন তো, হ্যাঁ হ্যাঁ। মানে আপনি কি মোটিভেশন দিবেন? মানে এটা তো আসতে হবে আপনার, ঠিক আছে? তো ওই আপনি কাজ আপনার করতে মন চাইতেছে না, তার মানে ভাই আপনি ভালোবাসেন না, আপনি ছাড়ে দেন। আপনি দেখেন 2 মাস ওরে ছাড়া থাকতে আপনার কেমন লাগে, করেন হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ আপনার হ্যাঁ। ওই তাগাদাটা আসবে যে আমার তো ভালো লাগতেছে না, আমার কি জানি নাই, কি হুম হুম জানি নাই, হুম হুম ওই হুম হুম। ফিলটা না আসলে ভাই আমার মনে হয় যে আসলে এই সম্ভব লাইনে না। সম্ভব না। আর এই যে মানে তাড়াহুড়া, ক্যারিয়ার, আরেকটা বিষয় কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, ওই যে তাড়াহুড়া করে আমরা টাকা পয়সা ইনকাম শুরু করে দিতে চাই। মানে আমরা এখন তাড়াহুড়া এবং হচ্ছে প্রথমেই আমরা 30,000 টাকা দামের জব পেয়ে যেতে চাই, বুঝছেন? এই জিনিসটাই আমাদেরকে পিছনে ফেলে দেয় ভাই, বুঝছেন? এই জিনিসটাই আমাদেরকে 2 বছর পিছনে ফেলে দেয়। যে 2 বছরে সে 30,000 টাকা গেইন করবে, এই 2 বছর সে 30,000 খুঁজতে 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 সে 2 বছর পার করে ফেলে, তখন কিন্তু তার আবার সেই লো লেভেলের স্যালারিতে তাকে আবার ইন করতে হয়। হ্যাঁ, সে যদি ওই সময়ই যদি সে চিন্তা করতো যে না আমি আসলে স্যালারির দিকে চিন্তা করি না, আমি আমার কাজটা যদি ভালো হয়, আমি এখন যে জায়গায় আছি এই জায়গায় যদি আমাকে সঠিক ট্রিট না করতে পারে, আমার স্কিল তো সে নিয়ে নিতে পারবে না। আমি যদি এখান থেকে একটা স্কিল 6 মাস 1 বছরে যদি একটা স্কিল ডেভেলপ করে ফেলি, আমাকে যদি ওই অফিসটা আমাকে বাই চান্স ওই অফিসটা আমাকে ওইভাবে ট্রিট করতেছে না, তা তোমার জন্য তো আরো 10টা অফিস রেডি হয়ে আছে, তাই না? তুমি এখানে যে ইন্টারভিউ দিলে তোমাকে নিয়ে নিবে, তুমি যদি ওইরকম এক্সপার্ট হয়ে থাকো। তো চিন্তার তো কোনো কারণ নেই। তা আমাকে তো কাজটা জানতে হবে। কাজ না জেনে যদি আমি প্রথমে এই হাই স্যালারি চিন্তা করি, তাহলে কিন্তু হবে না। আমাদের এই জন্যই আমরা পিছনে পড়ে যাই। এটাই মেন আসলে। আমরা তাড়াহুড়া করি, অনেক তাড়াহুড়া করা যাবে এইটাই না। মানে খুবই খুবই ট্রু আর কি। মানে না এখানে মানে একজনের একটা মানে দুইটা এখানে আমার মানে আমি কমেন্ট দেখতেছি যে দুইটা আসলে মানে নেওয়া যায়। মানে এখানে আমি এই কমেন্টটা নিয়ে এটার একটা বড় রিজনটা হইতেছে ভাইয়ের, আমরা হুম একটা কমেন্ট এর আগেও নিছি, ওনারটা আমি এখন হুম হুম। নিতে চাইতেছি না। বাট উনি মূলত যেটা বুঝাইতে চাইতেছে যে ওনার ধরেন ওয়াইফাই এর সমস্যা বা ফ্যামিলি প্রবলেম বা এরকম অনেক ইস্যুই ভাই। আ- আচ্ছা। এটা আমি যেটা মনে করি যে দেখেন ভাই, মানে যে কোনো মানুষেরই কিন্তু ইন্ডিভিজুয়াল ক্রাইসিস আছে। আজকে রাইট। সেলিম রানা ভাইয়ের ক্রাইসিস আমি বুঝবো না, আমার ক্রাইসিস সেলিম রানা ভাই হ্যাঁ বুঝবে হ্যাঁ না, হ্যাঁ। কারণ আমরা সেম ক্রাইসিস দুজন সেম জায়গা থেকে ফেস করতেছি না। বাট হুম হুম আমার হুম মনে হয় কি যে কমপ্লেন করলে আমরা আসলে ভাই অনেক কমপ্লেন করতে পারবো, কিন্তু কমপ্লেন বাদ দিয়ে আমাদের কাজটা যতটুকু করা যায় ওইটাই মনে হুম হয় হুম দিন হুম। শেষে ভালো হয়। So আমি আরেকজনের মানে একটা মানে প্রশ্ন নেই, মানে লাস্ট আপনাকে আরেকটা প্রশ্ন নেবো আর কি, জাস্ট আচ্ছা। এটা যেটা উনি বলছে যে উনি হইতেছে ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চায়, ঠিক আছে? হুম। উনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বেসিক শেষ করে রিয়্যাক্ট এখন ট্রাই করতেছে। সো ওনার গোলে পৌঁছানোর জন্য আসলে ওনার রুট ম্যাপটা কি হইতে পারে বা উনি কোথায় কিভাবে মুভ করবে এটা জানতে চাইছে। উনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে চায়। আপনি চিন্তা করছেন যে উনি বলছে কিন্তু যে HTML CSS জাভাস্ক্রিপ্ট বেসিক শেষ করে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, নোটিস এইখানেই তো করছি। প্রবলেমটা, এইখানেই তো প্রবলেমটা। আমি বেসিকটা, বেসিক বলতে তো কিছুই হবে না এখন বর্তমানে যদি মানে মোটামুটি এক্সপার্ট না হয়। আগে এমন হতো যে মোটামুটি জানে, তো তাকে নিয়ে নেই, কিন্তু এখন মার্কেটে কিন্তু মোটামুটি চাইতে অ্যাভেলেবল কোডার এখন অ্যাভেলেবল আছে। সুতরাং আমি বেসিক শেষ করে যখন রিয়েক্টে মুভ করছি, তখন তো আমি একটা স্টেজ ভালো করে না শিখে আর যখন আরেকটা স্টেজে গেলাম, তখন তো আমি ধরা খাবো, আমার তো অনেক প্রবলেম হবে। ওই জায়গায় গিয়েও তো আমার HTML CSS এর পার্ট গুলো চলে আসবে। আপনি খেয়াল করে দেখবেন যে যারা ভালো HTML CSS পারে তারা কিন্তু ওয়ার্ডপ্রেস এ ভালো ফিনিশিং করতে পারে, হুম ওয়ার্ডপ্রেস হুম থিম হুম হুম। ডেভেলপমেন্টে ভালো ফিনিশিং করতে পারে। আর যারা ওয়ার্ডপ্রেস এ HTML CSS ভালো পারে না, তারা দেখবেন CSS এর কারণে ফাংশনালিটি সবও কি করে ফেলছে, কিন্তু ডিজাইনটা মনে করেন ডিজাইন আটকে অবস্থা গেছে, খারাপ হ্যাঁ হয়েছে, হ্যাঁ। ঠিক আছে? না ভাই ঠিক এখন আছে, এই তখন জায়গাটা তো ঝামেলা। আপনি তো শুরুতে যদি আমি আপনাকে প্রশ্নই করে বলি এরকম যে ভাই ওয়ার্ডপ্রেস শিখবো, ওয়ার্ডপ্রেসের কি আসলে মানে কি, এটা কি ঝামেলা, মানে এটা কি কোনো ক্যারিয়ার থাকবে কিনা? আবার ধরেন হম ওয়ার্ডপ্রেসের সাথে এই যে আরেকজন যে একটা কোশ্চেন করছে যে ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন আসছে যেটার সাথে আসলে পেজ বিল্ডার বা অনেকটা এলিমেন্টরের টাইপের এই পেজ বিল্ডারের দিকে ওয়ার্ডপ্রেস আস্তে আস্তে শিফট করতেছে। সো হম মানে হম। আমার মনে হয় কি যে এত শিফটিং নিয়ে আমাদের চিন্তা না করে বা আসলে হ্যাঁ ফিউচারে কি হবে এটা নিয়ে চিন্তা না করে কাজ করা উচিত। আর ভাইয়ের কথা আপনি পারফেক্টলি বলছেন ভাই, যে উনি বেসিক এখন সবাই পারে, মানে দুই হ্যাঁ ঘন্টা হ্যাঁ। টিউটোরিয়াল দেখলে এখন সবাই বেসিক পারে, ঠিক সেটাই আছে? সেটাই। এত সাজানো গোছানো টিউটোরিয়াল আছে, 2 ঘন্টা দেখলেই পারে। সো হ্যাঁ হ্যাঁ উনি হ্যাঁ। কতগুলো প্রজেক্ট করছে ওইটা দিয়ে, এটাও হুম মনে হয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। হুম যিনি হুম হুম এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে কয়টা ফুল প্রজেক্ট করছে, ভালো হুম হোক হুম। খারাপ হোক যে কোনো। হ্যাঁ। সো মানে অ্যাটলিস্ট একটা মনে হয় লেভেল শেষ করার পরে পরের দিকে গেলে হয়তো ভালো হয়। আবার সেটাই ভাই সেটাই। যাবার আমি আপনাকে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি আর কি, যে ধরেন মানে এর আগে একটা মানে জব ইন্টারভিউ নেওয়ার মানে আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল। তো সেখানে হুম ধরেন রিয়াক্টে যারা যারা আসছে, তো তাদের আমরা জিজ্ঞাসা করতেছি যে ভাই আপনি রিয়াক্ট তো পারেন, সো আপনি জাভা স্ক্রিপ্ট কেমন পারেন? সো হুম। ভাই আমি অবাক হয়েছি ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে যখন সে বলতেছে যে মানে মানে সে জাভা স্ক্রিপ্ট পারে না বাট সে রিয়াক্ট পারে,
সে রিয়াক্টের রিয়েক্ট প্রজেক্ট পারে। বানাইতে পারে। আপনি মানে আচ্ছা বুঝতেছেন গ্যাপটা? সে জাভা স্ক্রিপ্ট পারে না, বাট রিয়াক্ট পারে। আমার আচ্ছা। মনে হইতেছে যে ভাই আমরা কোথাও ভুল করতেছি। আমরা হয়তো মানে রিয়াক্ট, জাভা স্ক্রিপ্ট এই জিনিসগুলো খুব আলাদা করে দেখতেছি। আপনি জাভা স্ক্রিপ্ট না জানলে কিভাবে আপনি, ধরেন আপনি সিএসএস জানেন না, শুধু বুটস্ট্র্যাপই জানেন। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে আপনি তাহলে কাজ কিভাবে করতে সম্ভব? পারবেন। আপনি প্রজেক্ট করতে পারবেন, হয়তো আপনি একটা প্রজেক্ট দাঁড় করাই ফেলতে পারবেন, বাট যখনই ওই যে কাস্টম ইস্যুতে চলে আসবে, তখনই হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, ভাই আটকে যাইতে হবে আর কি। মানে সেটাই সেটাই এটা মানে খুবই ট্রু ভাই। সেটাই সেটাই। ভাই তো আমি সেম অলমোস্ট একই 1.5 মাস একই ধরে রকমই। আপনাকে আটকে রাখছি। হ্যাঁ হ্যাঁ, সেম একই টাইপের। এই যে ওয়ার্ডপ্রেসে আগেই ওয়ার্ডপ্রেসে শিখে ফেলবে, ওয়ার্ডপ্রেস শিখবে কিন্তু পিএইচপি শিখবে না, সে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস শিখবে, এরকম মেসেজ আসে। হ্যাঁ, তো ডাইরেক্ট যখন ওয়ার্ডপ্রেস শিখতে আসে, সে যদি পিএইচপি কিভাবে শুরু করে, ট্যাগ কিভাবে শেষ করে, ট্যাগ এগুলো যদি না জানে, ইফিল যদি না জানে, ফাংশন কি এগুলো যদি না জানে, তখন ওয়ার্ডপ্রেসে এসে কিভাবে কি করবে আমার তো মাথায় ধরে না। তো বেসিক যদি পিএইচপি যেটা বিষয়গুলো, যে বিষয়গুলো আছে এগুলো যদি ক্লিয়ার না করে, তো এইগুলা অনেক সময় হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি কি, যে রিয়েক্ট আলাদা, জাভাস্ক্রিপ্ট আলাদা, পিএইচপি আলাদা, ওয়ার্ডপ্রেস আলাদা। কিন্তু বিষয়টা যে জিনিসটা একটা থেকে আরেকটা হয়েছে, এইটাই আমরা বুঝি না। না, পিতা থেকে ছেলে যে হয়েছে এটাই আমরা বুঝতেছি না, পিতাকে ভুলে যে আমরা ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করি। ঠিক আছে, এই জন্য আমরা ভালো কিছু করতে পারি না, এই আর কি। এটা এটা খুবই খুবই মানে মানে খুবই মানে সত্যি কথা বলছেন আর কি। না ভাই, মানে আজকের আলোচনা থেকে মানে আমি নিজেও অনেক কিছু জানতে পারছি। আমার অনেক দিনের অনেক কোশ্চেন ছিল, আমি নিজে অনেক কিছু জানতে পারলাম। কারণ মানে এবং আমাদের ওই একটা জায়গাতে ভাই আমরা দেখলাম যে ঘুরে ফিরে মিল আছে, আমরা ওই একই জিনিসই বুঝাইতে চাইতেছি, একই হম হম জিনিসই করতে চাইতেছি। সো মানে এইখানে আমাদের এখন যে জিনিসটা মনে হয় ভাই, আমরা যে যত সময় নষ্ট করছি বা যাই করছি, আপনি যেটা বলেন যখন ভুল করে ফেলছি, ওইটা নিয়ে তো আর মাথা ঘামায় লাভ নাই। সো আমার লাভ মনে নাই। হয় বিগিনাররা সুন্দর একটা গাইডলাইন নিতে পারে, সুন্দর একটা সিস্টেম অনুযায়ী, তারপর আস্তে আস্তে কিন্তু সে আগায় যেতে পারে। এটাই মনে হয় ভালো হয় যে, এবং আমরা 6 মাসের রাইট। একটা যদি প্ল্যান করি, আপনি যে বললেন 6 মাস, সো আগামী 6 মাস আমি সুনির্দিষ্ট একটা টাইমে, ওই টাইমে আমি কোনো ইউটিউব ফেসবুক চালাবো না। আমি একটা গাইড ফলো করব, দরকার হলে আমি কমিউনিটির একটা ভাইকে যা বলবো যে ভাই আমাকে হম। একবারের মতো একটু গাইড দেন বা আমাকে বলেন আমি কি হ্যাঁ হ্যাঁ করব। হ্যাঁ। এইটার পরে আমি যে কাজটা করব, সেটা হইতেছে যে আমি যে জিনিসগুলো প্র্যাকটিস করলাম বা যে প্রজেক্টগুলো আমি নিজে বানাইলাম, ওইগুলা আমি আমার কমিউনিটি যে সিনিয়র ভাই আছে বা যেই আছে, হুম। তাকে আমি বলবো যে ভাই আপনি বলেন এখানে আমি কই ভুল করছি, বা একটু যদি আমাকে সাজেশন দিতেন যে আমি এখানে কিভাবে ভালো করতে পারি, বা আমার ভুলগুলো যদি একটু ধরাই দিতেন। সো আমি রাইট। হয়তো ইনস্ট্যান্ট অ্যান্সার পাবো না, না পাইলেও আমার চেষ্টা চালা যেতে হবে, নেটওয়ার্কিংটা বাড়াইতে হবে। সো এই সবই তো ছিল বোধহয় আপনার সামগ্রিক আজকের হ্যাঁ 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 হ্যাঁ, সাজেশন। এটাই এটাই। এবং প্রচুর পরিমাণে নিজের মানে অন্যের ডিজাইন দেখতে হবে, সেগুলো আস্তে আস্তে হ্যাঁ, ক্লোন না, কপি না, কিন্তু ওইখান থেকে ইন্সপাইরেশন নিয়ে ওই জিনিসগুলোকে ইন্সপিরেশন আস্তে নিতে আস্তে হবে। ইমপ্রুভ হুম করতে হুম। হবে, প্রচুর পরিমাণে ডিজাইন করতে হবে। এবং সব কথার শেষ কথা আসলে মানে নিজের প্রচুর পরিমাণে কোডিং করতে হবে। জাস্ট টিউটোরিয়াল নিজের। দেখলে বা টিচারের উপরে ভরসা করলে, বা আমি একটা প্রিমিয়াম কোর্সে ভর্তি হইলাম, বা আমি একটা ফ্রি টিউটোরিয়ালে দেখলাম, এটা কাজে দিবে না যদি আমি নিজে না করি। সো নিজে না করি। আমার সবাই মনে হয় যে আমরা আসলে একটা সুনির্দিষ্ট মানে, যেমন আমরা ভাই এখন কিন্তু অনেক ওয়ে আছে, 100 ডেজ অফ কোডিং চ্যালেঞ্জ আছে, যে হুম। 100 দিন টানা কোডিং করতেছে সে চ্যালেঞ্জও নিতে পারে। সো এইভাবে যে কোনো কিছুই মনে হয় আমরা আসলে নিতে পারি। সো হ্যাঁ। মানে লাস্টে যদি আপনি আসলে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান, মানে আপনার যেটা ইচ্ছা আপনি মানে, এবং আজকে যে আপনারা এত বিরক্ত করছি, এটাতেও আপনার যদি কোনো কষ্ট থাকে সেটাও জানাইতে পারেন। সেটা হচ্ছে যে না, অনেক যাবত এইভাবে কথা বলা হয় না। তো আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগছে। আর যারা মনে করেন কাজ শেখার প্রতি আগ্রহী এবং কাজ শিখতে চাইবে, তারা জাস্ট যে কোনো একটা বিষয়ের প্রতি মানে, এখানে কিন্তু ঘুরে ফিরে যারা এক্সপার্ট, যারা পারে, তো তারা তো আর আমাদের এই কথাগুলো আসলে নেওয়ার মানে খুব বেশি একটা দরকার নেই। আমাদের কিন্তু মূল টার্গেটটাই হলো যারা এখনো শুরু করে নাই, তারা মূলত শুরুটা করবে কি করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো যারা মোটামুটি বেসিকটা মানে জানে, যারা অলরেডি এই লাইনে আছে, তারা তো আর আমাদের এই কথাগুলা নিবে না। যারা এই জিনিসগুলা মাত্র নতুন জয়েন আপনারা করতেছেন, বা যারা আপনারা এই লাইনে কাজ করবেন চিন্তা ভাবনা করতেছেন, তাদের প্রতি একটা আদেশ থাকবে বা অনুরোধ থাকবে যে আপনারা মানে যে জিনিসটা শিখবেন, এই জিনিসটা মোটামুটি ভালো একটা লেভেলে না যাওয়া পর্যন্ত আরেকটাতে সহজেই লাভ দিয়েন না। তাহলে কিন্তু সময়গুলা নষ্ট হবে। এবং সেই সময়গুলো আমি আমার সাথে যারা কাজ করে তাদের সাথেও বলি যে একটা জিনিস ভালো না শিখে আরেকটা জিনিসে মুভ করবো না। তো তারা এইগুলাও এগ্রি করতেছে, তারা নিজেরাও এগুলা এক্সপিরিয়েন্সে যখন কাজে লাগাইতেছে তখন এগুলো বুঝতেছে। তো আমার মনে হয় যে যে কোনো একটা বিষয় ভালো শিখে আরেকটাতে মুভ করা উচিত, তাহলে আপনি সামনে আস্তে আস্তে ডে বাই ডে মুভ করতে পারবেন। আপনি যদি 2 তলা সিঁড়ি পার না করে যদি 3 তলা উঠে যান, তখন কিন্তু আপনার পা পড়ে গিয়ে হাত ভাঙতে হবে বা পা ভাঙতে হবে, ঠিক আছে? তো
তো আপনাকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাতে হবে। তো এটাই হলো আমার সাজেশন। আর যেভাবেই শিখেন না কেন অবশ্যই কমিউনিটির সাথে যোগাযোগ রাখবেন, এবং হচ্ছে যারা ভালো শিখায় বা যারা ভালো গাইডলাইন দেয়, যারা ভালো মার্কেটে কাজ করতেছে তাদের কাছ থেকে ইন্সপিরেশন গুলা নিবেন, বা এই আদেশ অনুরোধ গুলা নিবেন যে কিভাবে কাজ করলে কিভাবে কি হবে, এগুলো নিবেন, তাহলেই ভালো কিছু সম্ভব। অনেক সময় নিজে নিজে হয়ে ওঠে না, একটু মানে বড় ভাই যারা আছে, যারা সিনিয়র, তাদের কাছ থেকে হেল্প নিবেন, কাজ করে তাদেরকে কাজগুলা দেখাবেন। এইটাই ছিল, এইটাই মেন কথা। অনেক 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 ধন্যবাদ ভাই, মানে আপনি যে এতটুকু সময় দিলেন, আমাদের যে পরিমাণ গাইড দিলেন। এখানে একজনের কমেন্ট আমি ইচ্ছা করে নিই নি, এবং আচ্ছা একজনের কমেন্ট আমি কেন নিই নি, কারণ হইতেছে সে বেশ ধরেন একটু অ্যাংরি হয়ে গেছে লাস্টে। সে ধুর টুর আচ্ছা বইলে বলতেছে যে তার কমেন্টটা নিলাম না, বিদায়, অমুক তমুক হাবি যাবি। এই আচ্ছা যে ভাই আচ্ছা। দেখেন টেম্পারমেন্ট, মানে আমরা আসলে কতটুকু হ্যাঁ 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 সহনশীল। আমরা কিন্তু থিম ফরেস্টে প্রথমেই কথা বলছি, একদম হ্যাঁ। শুরুতে আমরা থিম ফরেস্ট নিয়ে কথা বলছি, তো উনি ওটা মিস করে গেছেন। বাট আমাদের মনে হয় যে আমরা যখন শেখার সময় আমরা কখন কিভাবে কথা বলতেছি, হুম আমাদের হুম এই জিনিসগুলো আসলে মাথায় রাখা দরকার, যে আপনি আসলে হুম 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 খুব ভালো ডেভেলপার হইতে পারেন, বাট আপনার বিহেভিয়ার হুম যদি ভালো না হয়, আপনি যদি ভালো মানুষ না হইতে পারেন, আপনার যদি সহনশীলতা, ধৈর্য, এই ব্যাপারগুলো না থাকে, সো ভাই ওই যে দিন শেষে হবে না সফট। আপনি নিজে একজন কোম্পানি ওনার, আপনি জানেন যে জাস্ট টেকনিক্যাল স্কিল ইজ নট এনাফ, আপনার সফট স্কিল অনেক হুম বড় হুম একটা হুম। ব্যাপার। টিমে আপনি যদি এত সহজেই মানে রাগ করে বলে দেন যে আর কমেন্ট নিলেন না, বিদায়, বিদায় দিলে কার সমস্যা বলেন? মানে কার এখানে সমস্যা তো হবে? আমার আমার আপনার তো কোনো সমস্যাই হবে না, তাই না? ঠিক আছে। সো আমার মনে হয় যে আরো ওপেন থাকতে হবে আর কি, মানে এই জিনিসগুলো হ্যাঁ আমাদের হ্যাঁ। কি করতে হবে। সো ভাই আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যদি আজকে মানে পুরো আলোচনায় আমি নিজে অনেক এক্সাইটেড ছিলাম, আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, ভুল না যদি না কিছু না, করে থাকি, আপনি এগুলা ভুল কিন্তু কিছু নাই। মাথায় নেবেন না। মানে ইনশাল্লাহ আমি মানে খুব দ্রুত আবার আপনার সাথে মানে দেখা হবে ভাই, হুম। এবং ইনশাল্লাহ মানে অনেক ইনশাল্লাহ। অনেক ভালো থাকবেন। বাবুর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভাই। ঠিক আছে। ওকে, আসসালামু ধন্যবাদ আলাইকুম ভাই। ভাই। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। ওকে। এখন মানে আমাদের যেটা আমাদের এই আজকের আলোচনা এখানেই আমরা শেষ করতেছি। সো ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা আবার আমাদের কোনো স্পেশাল আমাদের যে গেস্ট আছে তাদের কাছে নিয়ে আসবো। আপনারা আপনাদের যে কোনো কমেন্ট, যে কোনো মন্তব্য জানাইতে পারেন। আর আমাদের থিম ক্যাম্পের ব্যাচ 2 স্টার্ট হবে ফেব্রুয়ারি ৫ তারিখ থেকে। আমরা ফেব্রুয়ারি ৫ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু করব, এবং ইনশাআল্লাহ তারপর আমাদের থিম ক্যাম্পের জার্নি আমাদের আবার শুরু হবে। বাট এইবার আমরা HTML CSS আমাদের কোনো প্রিরিকুইজিট থাকবে না। আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট এই বেসিক ব্যাপারগুলোও কভার করে তারপরে যাব। গতবার যেমন আমাদের HTML CSS জানাটা জরুরি ছিল, এবার আমরা ওই জিনিসগুলো কভার করব, এবং আমরা এখানে হাইব্রিড মডেল ইউজ করব। আমাদের রেকর্ডেড কন্টেন্ট এবং লাইভ কন্টেন্ট দুইটার কম্বিনেশনই আমাদের থাকবে। ঠিক আছে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং ভাই যেই কমেন্টগুলো বললো, ভাই যে সাজেশনগুলো দিল, সেগুলো আপনারা পুরোপুরি মন দিয়ে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের জন্য ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।